হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করবো ভাই খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, যার নাম হইতেছে অ্যামিন ভাই। সো এইটারে খুবই ইম্পর্টেন্স দিয়ে বলবো ভাই, কারণ হলো যে এই টপিকটা থেকে তোমার কোয়েশ্চন থাকবেই, সেটা তোমার এইচএসসি হোক, এডমিশন হোক, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, যে কোনো জায়গায় হোক না কেন, এই সিঙ্গেল একটা টপিক থেকে ভাই প্রতি বছরই কোয়েশ্চন থাকে। সো এটা আসলে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করবা, বুঝার চেষ্টা করবা, আর আমিও চেষ্টা করবো যে যথেষ্ট ভালোভাবে বোঝানোর। সো চলো তাহলে আমরা স্টার্ট করি। তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে ভাই অ্যামিনের মধ্যে যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে ভাই অ্যামিনের সক্রিয়তার ক্রম। এইটারে ভাই 3 স্টার দাও। এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। চলো আমরা তাহলে আলোচনা করি অ্যামিনের সক্রিয়তার ক্রম বলতে আমরা কি বুঝি। সো প্রথমে আমি অ্যামিনের সক্রিয়তার ক্রম বোঝানোর আগে এই জিনিসটা আমি এই সক্রিয়তার ক্রমগুলো আমরা কিভাবে স্টার্ট করতাম ভাই। প্রথমে আমরা আগে স্টার্ট করি হচ্ছে ভাই সক্রিয়তার ক্রম বলতে আমরা কি বুঝি। প্রথমে চলো আমি তোমাকে আগে লিখে দিই যে সক্রিয়তার ক্রম আসলে এটা বলতে আসলে কি বোঝায়, বা কোনো একটা যোগের সক্রিয়তা বলতে আসলে বেসিক্যালি কি বোঝায়। সক্রিয়তা, তাহলে চলো আমরা আলোচনা করি যে কোনো একটা যোগের আসলে সক্রিয়তা বলতে কি বোঝায়। তো আমরা এটা অনেকবার বলে আসছি, কি বলছি বলতো ভাই, কোনো একটা যোগের সক্রিয়তা বলতে বোঝায় যৌগটা কত তাড়াতাড়ি বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে আমরা লিখবো যে কোনো যোগের সক্রিয়তা বলতে বোঝায় যৌগটি কত তাড়াতাড়ি বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম ভাই? আমরা এখান থেকে শিখলাম যে কোনো একটা যৌগের সক্রিয়তা বলতে বোঝায় যৌগটি কত তাড়াতাড়ি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। ওকে, তাহলে আমরা এখন বলতেছি অ্যামিনের সক্রিয়তার ক্রম। তাহলে এই সক্রিয়তার ক্রম বলতে কি বোঝাবে? এমন একটা ক্রম যেটা দ্বারা আসলে তুমি বুঝতে পারবা কে বেশি সক্রিয়। যেমন আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, সাপোজ আমি যদি তোমাকে বলি যে এই ধরো এখানে একটা আমি লিখলাম অ্যামোনিয়া NH3, তারপর তোমাকে আমি এখানে লিখলাম একটা 1 ডিগ্রি অ্যামিনকে লিখলাম, হ্যাঁ, 1 ডিগ্রি অ্যামিন। এটা কয় ডিগ্রি অ্যামিন ভাই? 1 ডিগ্রি অ্যামিন। কারণ কেন দেখো তো, এই নাইট্রোজেনের সাথে কয়টা আর অ্যালকাইল মূলক যুক্ত আছে? একটা, তাই এটা 1 ডিগ্রি অ্যামিন। তারপর আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই NH এটা কয় ডিগ্রি অ্যামিন? এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যামিন। কেন দেখো, এই নাইট্রোজেনের সাথে কয়টা আর যুক্ত আছে? দুইটা। এই হাইড্রোজেন তো উপরে যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে আমার তাহলে ভাই 2 ডিগ্রি অ্যামিন। দেন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি ভাই 3 ডিগ্রি অ্যামিন কোনটা হবে, তাহলে ভাই ওই নাইট্রোজেনের সাথে তোমার তাহলে 3টা আর থাকবে। এটা হচ্ছে তোমার, আমরা চলো আরটাকে উপরে দেখাই, এটা হচ্ছে তোমার ভাই 3 ডিগ্রি অ্যামিন। ওকে, আর এটা হচ্ছে আমাদের ভাই অ্যামোনিয়া। আচ্ছা, আমি এখন তোমাকে জিজ্ঞেস করলাম যে এই 4টা যৌগের মধ্যে কে কার থেকে বেশি সক্রিয়। তো চলো জিনিসটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি। তার আগে, বোঝানোর আগে আমরা একটু করে দেখি। আমরা সবাই জানি নাইট্রোজেনের উপরে কি থাকে ভাই? এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। এটা আমরা হচ্ছে যারা সংকরায়ন পড়ছি তখনই আমরা আলোচনা করে আসছিলাম। নাইট্রোজেনে তোমার কি থাকে বলতো? এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। তাহলে এখানেও এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে, এখানেও এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে, এখানেও এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে। ওকে, তাহলে নাইট্রোজেন গুলো সবগুলোর উপরে এক জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন থাকে। এটা আমরা সবাই আশা করি জানি জিনিসটা। তো বেসিক্যালি কি হয় দেখো, আমি যদি ফার্স্টে যদি আমরা দুইটা যৌগ নিয়ে শুধু মাত্র চলো আলোচনা করি। একটা হচ্ছে ভাই তোমার এই অ্যামোনিয়া, আর একটা হচ্ছে ভাই তোমার এই 1 ডিগ্রি অ্যামিন। আমরা চলো শুধুমাত্র আগে প্রথমে এই দুইটা নিয়ে আলোচনা করি যে এই দুইটার মধ্যে কে বেশি সক্রিয় হবে। লক্ষ্য করো, সেটা হচ্ছে ভাই দেখো তো, এখানে এই যে আর যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে তোমার অ্যালকাইল মূলক ভাই। তাহলে এই আরটাকে আমরা বলি হচ্ছে ভাই তোমার অ্যালকাইল মূলক। আর এই অ্যালকাইল মূলকের আমরা একটা ধর্ম জানি, সেটা হচ্ছে কি ভাই? অ্যালকাইল মূলকগুলা কি করে বলতো? ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। অর্থাৎ এই যে তোমার অ্যালকাইল মূলকগুলো আছে তারা কি করে বলতো ভাই? ইলেকট্রন দান করে দেয়। এবার লজিকটা বুঝো, এই যে অ্যামোনিয়ার মধ্যে কি কোনো অ্যালকাইল মূলক আছে? না, সবগুলা নাইট্রোজেনের সাথে সবগুলো হাইড্রোজেন যুক্ত আছে। কিন্তু এখানে তুমি খেয়াল করে দেখো, এই 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে এই নাইট্রোজেনের সাথে একটা কিন্তু অ্যালকাইল মূলক আছে। এখানে কি হবে তাহলে দেখো, এই যে অ্যালকাইল মূলকটা সে কি করবে? ইলেকট্রন এখানে দান করবে। লজিকটা বুঝো, এই 1 ডিগ্রি অ্যামিনের নাইট্রোজেনের সাথে কিন্তু তোমার একটা অ্যালকাইল মূলক আছে। তাহলে এই অ্যালকাইল মূলকটা কিন্তু কি হিসাবে কাজ করবে? ইলেকট্রন দাতা। ফলে সে হচ্ছে এই নাইট্রোজেনকে কি দিবে? ইলেকট্রন দান করবে। তাহলে একটা জিনিস বুঝো, এই অ্যালকাইল মূলকটা যদি নাইট্রোজেনকে ইলেকট্রন দান করে দেয়,
তাহলে আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি এখন এই অ্যামোনিয়া আর 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে কোন নাইট্রোজেনে ইলেকট্রন ঘনত্ব বেশি হবে, তাহলে তোমার উত্তর হওয়া উচিত ভাই 1 ডিগ্রি অ্যামিনের যে নাইট্রোজেন আছে তার উপর ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। কেন? কারণ দেখো এই অ্যামোনিয়া নাইট্রোজেনও একজন মুক্তজোড় ইলেকট্রন আছে, এই 1 ডিগ্রি অ্যামিনেও নাইট্রোজেনের উপরে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, কিন্তু অ্যামোনিয়ার মধ্যে কিন্তু কোনো অ্যালকাইল মূলক নাই, তাহলে অ্যামোনিয়া কিন্তু কোনো এক্সট্রা ইলেকট্রন পাবে না। কিন্তু এখানে খেয়াল করে দেখো 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে কিন্তু একটা অ্যালকাইল মূলক আছে, এর ফলে কি হবে, এই অ্যালকাইল মূলকটা তার সে যদি ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে সে কিছু ইলেকট্রনকে এই নাইট্রোজেনের এখানে দান করে দিবে, ফলে নাইট্রোজেনের তো আগে থেকে একজনের মুক্তজোড় ইলেকট্রন আছেই, এইও দান করলো, তাহলে এই নাইট্রোজেনের কিন্তু তোমার ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে। আচ্ছা এখন ইলেকট্রন ঘনত্ব বাড়লে লাভটা কি হবে দেখো, সাপোজ ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে, সাপোজ ধরো আমরা ধরে নিচ্ছি, ধরা যাক হাইড্রোজেন প্লাস আছে, ধরো এখানে আমার হাইড্রোজেন প্লাস কয়টা আছে, একটা আছে, সাপোজ আমি ধরে নিচ্ছি আমার কাছে একটা পজিটিভ চার্জ আছে, অর্থাৎ একটা হাইড্রোজেন প্লাস আছে। আচ্ছা তাহলে এখন আমাকে বলো, আমরা দেখতেছি তাহলে এই নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব থেকে এই নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বেশি, অর্থাৎ এটার উপর নেগেটিভ চার্জের পরিমাণ বেশি, যেহেতু ইলেকট্রন আমরা জানি নেগেটিভ চার্জ। তাহলে আমাকে তোমরা একটু করে বলো, এই হাইড্রোজেন প্লাসটা তাহলে ধরো যাক এখানে দুইটা আছে, হাইড্রোজেন প্লাস আছে একটা, আমাকে তোমরা একটু করে বলো হাইড্রোজেন প্লাসটা কোথায় যাবে, সে কি এই নাইট্রোজেনে যুক্ত হবে নাকি এই নাইট্রোজেনে যুক্ত হবে? একটু চিন্তা করে বলো তো জিনিসটা। দেখো আমরা জানি হাইড্রোজেন হচ্ছে পজিটিভ চার্জ আর্জিত, তাহলে পজিটিভ চার্জ সবসময় কি খুঁজে ভাই, নেগেটিভকে খুঁজে। তো সে দেখবে কি এই দুইটার মধ্যে এখানে নেগেটিভ কম এখানে নেগেটিভ বেশি, তাহলে তোমার উত্তর হওয়া উচিত ভাই এই অবভিয়াসলি এই এখানে যাবে। কেন? কারণ এইখানে নাইট্রোজেনটার উপর কিন্তু ভাই ইলেকট্রন ঘনত্ব বেশি, কেন? কারণ অ্যালকানমূলক দান করে দিছে, তাহলে কিন্তু এই কিন্তু এইটাতে যাচ্ছে, এই কিন্তু এখানে যাবে না। তাহলে এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করো তাহলে এই কিন্তু তাড়াতাড়ি বিক্রিয়া অংশগ্রহণ করতেছে, দেখো হাইড্রোজেনের সাথে কিন্তু তাড়াতাড়ি যুক্ত হচ্ছে, এই কিন্তু সহজে যুক্ত হচ্ছে না। কেন? কারণ এর উপরে ইলেকট্রন ঘনত্ব কম। বুঝতে পারছি জিনিসটা আমরা? তাহলে এই দুইটার মধ্যে যদি তুমি কম্পেয়ার করো ভাই, তাহলে এই হাইড্রোজেনটা কিন্তু এখানে এসে যুক্ত হবে, এখানে কিন্তু না। ঠিক আছে, যদি তুমি দুইটাকে রাখো, একটা যদি হাইড্রোজেনকে রাখো, তাহলে হাইড্রোজেন কিন্তু এখানে এসে বসতেছে, অর্থাৎ এ তাড়াতাড়ি অংশগ্রহণ করতেছে বিক্রিয়ায়, অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিনের সক্রিয়তা অ্যামোনিয়া থেকে বেশি। ওকে, আশা করি জিনিসটা তুমি এখানে বুঝতে পারছো। আচ্ছা তাহলে এবার তুমি একটা জিনিস এখানে চিন্তা করো যে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আসি আমরা, তাহলে এবার আমি যদি কম্পেয়ার করি এই 2 ডিগ্রি অ্যামিনের সাথে 1 ডিগ্রি অ্যামিনকে কম্পেয়ার করি, আমরা এখন চলো 2 ডিগ্রি অ্যামিনের সাথে 1 ডিগ্রি অ্যামিনকে কম্পেয়ার করি। আচ্ছা এখানে আমরা হাইড্রোজেন না ধরে আমরা চলো এটা যে কোনো একটা পজিটিভ চার্জ চিন্তা করি, হ্যাঁ অন্য একটা যে কোনো পজিটিভ চার্জ চিন্তা করি, কারণ হাইড্রোজেন ধরলে অনেকে তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়। অথবা তুমি শুধু পজিটিভ চার্জ চিন্তা করো, কোনো কিছু ধরার দরকার নাই, সাপোজ তুমি একটা জাস্ট একটা পজিটিভ চার্জ চিন্তা করো, জাস্ট একটা পজিটিভ চার্জ। তাহলে লজিকটা বুঝো না, এইখানে নেগেটিভ বেশি এখানে নেগেটিভ একটু কম, তো পজিটিভ চার্জ তাহলে এখানে এসে যুক্ত হবে। এবার আলোচনা করি আমরা 1 ডিগ্রি অ্যামিন এবং 2 ডিগ্রি অ্যামিন নিয়ে। আচ্ছা এবার তোমরা আমাকে একটু করে বলো যে এখানে খেয়াল করে দেখো 1 ডিগ্রি অ্যামিনে আর আছে একটা, 2 ডিগ্রি অ্যামিনে আর আছে তোমার কয়টা বলো তো ভাই, দুইটা, রাইট? তাহলে এখানে কি হবে, এই ক্ষেত্রে এও দান করবে নাইট্রোজেনকে, এও ইলেকট্রন দান করবে, ফলে এখানে ইলেকট্রন ঘনত্ব অনেক বেড়ে যাবে না? তাহলে এ যদি পজিটিভ চার্জটা এখানে থাকে, তাহলে আমাকে বলো এই পজিটিভ চার্জটা এবার দেখবে যে এই 2 ডিগ্রি আর 1 ডিগ্রি এবং 2 ডিগ্রির মধ্যে 2 ডিগ্রির যে নাইট্রোজেন সেটাতে তোমার ইলেকট্রন ঘনত্ব বেশি। কেন? কারণ তার তো আগে থেকে মুক্তজোড় ইলেকট্রন আছেই, প্লাস অ্যালকাইল মূলকগুলো ইলেকট্রন দান করতেছে, ফলে তার এখানে ইলেকট্রন ঘনত্ব অনেক বেড়ে গেছে। তখন এবার কিন্তু কি করবে, এই পজিটিভ চার্জটা কিন্তু এবার 1 ডিগ্রিতে না গিয়ে কোথায় যাবে বলো তো ভাই, 2 ডিগ্রির নাইট্রোজেনের এখানে যাবে। তাহলে দেখো আমি যদি 1 ডিগ্রি আর 2 ডিগ্রির মধ্যে কম্পেয়ার করি, তাহলে কি হচ্ছে, 1 ডিগ্রিতে শুধু অ্যালকাইল মূলক একটা আছে, তাহলে এটা ইলেকট্রন পাচ্ছে শুধু এক জায়গা থেকে, আর এখানে দুই জায়গা থেকে ইলেকট্রন পাচ্ছে, ফলে এখানে কিন্তু ইলেকট্রন ঘনত্ব অনেক বেড়ে যাচ্ছে, ফলে এখানে পজিটিভ চার্জটা এসে এখানে বসবে, এখানে কিন্তু এবার বসবে না। তাহলে তুমি এখান থেকে শিওর হয়ে গেলে কি বলতো, এখান থেকে শিওর হয়ে গেলা এই তোমার NH3 থেকে অ্যামোনিয়া থেকে 1 ডিগ্রি অ্যামিনের সক্রিয়তা বেশি, 1 ডিগ্রি অ্যামিন থেকে 2 ডিগ্রি অ্যামিনের সক্রিয়তা বেশি। কেন? কারণ এবার পজিটিভ চার্জ কিন্তু আর 1 ডিগ্রিতে যাচ্ছে না, এটা যাচ্ছে কোথায়, 2 ডিগ্রিতে। ফলে দেখো এই দুইটার মধ্যে কিন্তু এখানে এসে যুক্ত হচ্ছে, অর্থাৎ এটা তাড়াতাড়ি বিক্রিয়া অংশগ্রহণ করবে, অর্থাৎ এই 2 ডিগ্রি এবং 1 ডিগ্রির মধ্যে 2 ডিগ্রি অ্যামিনের সক্রিয়তা বেশি। আচ্ছা এবার আমি তোমাদের কাছে একটা কোয়েশ্চেন করতে চাই যে আচ্ছা তো এখানে তো আমরা বলতেছি ধরো এই পজিটিভ চার্জ, তো পজিটিভ চার্জ যে কোনো কিছু হতে পারে, পটাশিয়াম প্লাস হইতে পারে, সোডিয়াম প্লাস হইতে পারে, হাইড্রোজেন প্লাস হইতে পারে, রাইট? এখন আমাকে বলো, ধরো যাক সাপোজ তুমি এখানে চিন্তা করো ধরো পটাশিয়াম প্লাস এটা, তাহলে এই পটাশিয়াম প্লাসটা যখন এই নাইট্রোজেনের সাথে যুক্ত হবে
সে এখানে দেখো এই স্ট্রাকচারটাকে তুমি যদি ভাঙার চেষ্টা করো, 1 ডিগ্রি অ্যামিনের স্ট্রাকচারটাকে, 1 ডিগ্রি অ্যামিনের স্ট্রাকচারটা দেখো তো কিরকম। নাইট্রোজেন, তারপরে তোমার এখানে আছে আর একটা, তারপরে তোমার এখানে একটা হাইড্রোজেন একটা, তারপর তোমার এখানে হাইড্রোজেন একটা, আর এটার উপরে মুক্ত জলীয় ইলেকট্রন আছে এখানে 2টা। তাহলে লজিকটা বুঝো। লজিকটা হচ্ছে যেখানে এই ইলেকট্রন দান করতেছে এদিকে, ফলে এখানে ইলেকট্রন ঘনত্ব অনেক বেড়ে যাচ্ছে। তো এখানে এই ইলেকট্রন ঘনত্ব, বাড়তি ইলেকট্রন ঘনত্বের প্রতি আকৃষ্ট হয়ে কি আসতেছে, একটা পজিটিভ চার্জ এসে যুক্ত হবে। সাপোজ ধরো পটাশিয়াম প্লাস, আমি এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি। তাহলে এখন দেখো, আমরা জানি নাইট্রোজেনের হাত তো থাকতে হবে 3টা। তাহলে এ যদি এখানে এসে যদি বসতে চায়, তাহলে তো হাত 4টা হয়ে যাচ্ছে। তাহলে 4টা তো হাত হইতে পারবে না। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই 3টার মধ্যে যে কোনো একটা হাতকে ভেঙে ফেলতে হবে। লজিকটা বুঝো। লজিকটা হচ্ছে তোমার এখানে, এখানে অ্যালকাইলমূলক যখন এখানে ইলেকট্রন দান করে দিচ্ছে, এখানে তো ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। ফলে এই বাড়তি ঘনত্বের প্রতি আকৃষ্ট হয়ে এই পটাশিয়ামটা এখানে এসে বসবে। কিন্তু এ এখানে বসার জন্য তো দেখো, নাইট্রোজেনও তো আমরা জানি হাত থাকতে পারে 3টা, কিন্তু এ যদি এখানে এসে বসে, পটাশিয়াম যদি এখানে এসে বসে, তাহলে তো হাত 4টা হয়ে যাচ্ছে না। 4টা তো হইতে পারবে না। তাহলে এই এই পটাশিয়াম প্লাসটাকে জায়গা দেওয়ার জন্য এই 3টা বন্ধনের যে কোনো একজনকে ভেঙে যেতে হবে, কারণ নাহলে তো এখানে 3টা হওয়া সম্ভব না। কে ভাঙবে দেখো, খেয়াল করে দেখো। তাহলে এই এই ভাঙনটা ঘটাবে কে, পটাশিয়াম না? তো পটাশিয়াম দেখবে যে এখানে একটা আর আছে, এখানে একটা এইচ, এখানে একটা এইচ। আর মানে তোমার হচ্ছে অ্যালকাইল মূলক, এগুলো হচ্ছে বড় মূলক, আর হাইড্রোজেন গুলো হচ্ছে ছোট ছোট। তাহলে পটাশিয়াম তখন কি করবে, এই একটা হাইড্রোজেনকে ধাক্কা দিয়ে সরাই দিয়ে এই হাইড্রোজেনের জায়গায় এসে বসবে। ওকে, এতটুকু বুঝতে পারছি আমরা। তাহলে দেখো এই 2 ডিগ্রির ক্ষেত্রে কি হবে দেখো, তাহলে 2 ডিগ্রির ক্ষেত্রে এই যে ধরো পটাশিয়াম প্লাসটা, সেম পটাশিয়াম প্লাস তোমার এখানে নাইট্রোজেনের সাথে দেখো, সে যদি বসতে চায়, কাউকে কোনো একটা হাতকে তো সরাইতে হবে, তখন সে এই হাইড্রোজেনটাকে সরাই ফেলবে। এই হাইড্রোজেনটাকে ধাক্কা দিয়ে সরাই সে নাইট্রোজেনের সাথে এসে বসবে। এবার দেখো, এবার যদি আমরা 2 ডিগ্রির সাথে যদি আমরা 3 ডিগ্রির কম্পেয়ার করি, এবার যদি আমরা 2 ডিগ্রির সাথে যদি ভাই 3 ডিগ্রির কম্পেয়ার করি, দেখো এখানে হচ্ছে ঝামেলাটা হয়। এই জন্য আমি তোমাকে বুঝাই দিচ্ছি। এখানে দেখো কি ঝামেলা হয়, আমি তোমাকে ক্লিয়ার করতেছি এখন। খেয়াল করে দেখো, এইখানে অ্যালকাইল মূলক কয়টা আছে ভাই, 3টা আছে। তাহলে এদিক থেকে ইলেকট্রন আসবে, এদিক থেকে ইলেকট্রন আসবে, এদিক থেকে ইলেকট্রন আসবে। তাহলে এখানে দেখো তো কি হচ্ছে, এই নাইট্রোজেনের উপর কিন্তু প্রচুর তোমার কি জমা হয়ে গেছে। তাহলে দেখো তো ইলেকট্রন জমা হয়ে গেছে, কারণ ইলেকট্রন ঘনত্ব প্রচুর বেড়ে গেছে। কারণ এখানে এক জোড়া তো আগে থেকে ছিল, এদিক থেকে ইলেকট্রন আসতেছে, এদিক থেকে ইলেকট্রন আসতেছে, এদিক থেকে ইলেকট্রন আসতেছে। তাহলে এইখানে কিন্তু প্রচুর ইলেকট্রন জমা হয়েছে। জমা হওয়ার পরেও তুমি যদি এখানে একটা পজিটিভ চার্জকে রাখো, সাপোজ ধরো এখানে তুমি পটাশিয়াম প্লাসকে রাখছো, জমা হওয়া প্রচুর ইলেকট্রন জমা হওয়ার পরেও এই পটাশিয়াম প্লাসটা সেখানে বসতে পারবে না। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে, ভাই কেন বসতে পারবে না? কারণ এই পটাশিয়াম প্লাস যদি এখানে এসে বসতে চায়, এই 3জনের কাউকে ভাঙতে হবে। এই দেখো এখানে এইটা, এইটা অথবা এটাকে ভাঙতে হবে। এরা তো বড় বড়, তাই না? এখানে তো হাইড্রোজেনটা ছিল ছোট, সেখানে জায়গার কোনো প্রবলেম ছিল না, আসছে ঠাস করে বসে গেছে। কিন্তু এখানে এরা সব বড় বড়, এরা জায়গা দিবে না। অর্থাৎ এইগুলোতে দেখো তো, এইটাতে হাইড্রোজেন ছিল 2টা, এখানে হাইড্রোজেন ছিল একটা। হাইড্রোজেন গুলো কিন্তু ছোট ছোট ছিল, সো জায়গার কোনো সমস্যা ছিল না জায়গা পাইতে, হাইড্রোজেনকে সহজে সরে বসে যেতে পারছে। কিন্তু এইবারে কিন্তু একটা জায়গার প্রবলেম হবে। কি জায়গার প্রবলেম? এখানে 3টা আর, অর্থাৎ 3টা কিন্তু বড় বড়। তাহলে এখানে কিন্তু এরা জায়গা দিবে না, যদিও এখানে ইলেকট্রন বেশি, তারপরে এটাকে ঢুকার জন্য জায়গা দিবে না। ওকে, তখন কি হবে, এই ধরনের জায়গা জনিত প্রবলেমকে আমরা কি বলি, স্টেরিক বাধা বলি। তখন কি হবে, এই পটাশিয়ামটা সহজে এসে বসতে পারবে না। কিন্তু এখানে এই যে দেখো 2 ডিগ্রি আর যদি 3 ডিগ্রির মধ্যে দেখো, তাহলে 2 ডিগ্রির তো ভাই জায়গা জনিত কোনো প্রবলেম নাই। তো এই জন্য 2 ডিগ্রির এখানে কিন্তু এসে বসে যাবে। সেই ক্ষেত্রে মানে তুমি যদি 2 ডিগ্রি আর 3 ডিগ্রিকে একসাথে রাখো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ভাই এটা কোথায় এসে বসবে বলো তো ভাই, পজিটিভ চার্জটা 2 ডিগ্রিতে এসে বসবে, 3 ডিগ্রিতে কিন্তু বসতেছে না। অর্থাৎ 2 ডিগ্রি আর 3 ডিগ্রির মধ্যে সক্রিয়তা কার বেশি ভাই, 2 ডিগ্রির বেশি। দেখো জিনিসগুলো আমরা এখানে বুঝতে পারছি কিনা, সামারি করি আমি একটু। হ্যাঁ, সামারি যদি করার চেষ্টা করি, ফার্স্টে দেখো, ফার্স্টে তোমার এখানে অ্যামোনিয়া আছে, আর আমরা 1 ডিগ্রি অ্যামিনকে নিছি। অ্যামোনিয়া আর 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে ফার্স্ট আমরা কম্পেয়ার করতেছি। 1 ডিগ্রি অ্যামিনে একটা অ্যালকাইল মূলক আছে, সেই ইলেকট্রন দান করবে। তো নাইট্রোজেনে তো আমরা জানি একজোড়া মুক্ত জলীয় ইলেকট্রন থাকে, অ্যামোনিয়াতে শুধু মুক্ত জলীয় ইলেকট্রন আছে। 1 ডিগ্রি অ্যামিনে মুক্ত জলীয় ইলেকট্রন আছে, প্লাস আবার তোমার হচ্ছে ভাই এখানে দেখো তো, এখানে একটা অ্যালকাইল মূলক আছে। ফলে সেই অ্যালকাইল মূলকটা এখানে ইলেকট্রন দান করতেছে। তো এর ফলে এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। ফলে একটা পজিটিভ চার্জকে যদি তুমি এই দুটার মাঝখানে রাখো, পজিটিভ চার্জ কিন্তু এর সাথে এসে বসবে। কেন? কারণ এখানে ইলেকট্রন ঘনত্ব একটু বেশি আছে। অর্থাৎ এর সাথে যেহেতু এসে বসতেছে, তাহলে এর সাথে তাড়াতাড়ি বিক্রিয়া করতেছে। অর্থাৎ এর সক্রিয়তা তুলনামূলক অ্যামোনিয়া থেকে বেশি। 2 নাম্বার দেখো, 1 ডিগ্রি এবং 2 ডিগ্রির মধ্যে যদি কম্পেয়ার করি, এদিকে আছে একটা আর, এখানে আছে 2টা আর, তাহলে 2 দিক থেকে ইলেকট্রন আসবে। আবার এখানে হাইড্রোজেন আছে, তাহলে কিন্তু একটু ছোট যৌগ আছে। সো এটাকে সরায়ে ইজিলি তখন পজিটিভ চার্জটা এখানে এসে বসবে যদি এইটার এবং এটার মধ্যে রাখো।
কিন্তু দেখো 3 ডিগ্রির মধ্যে হিসাবটা কি হচ্ছে, 3 ডিগ্রির মধ্যে একটু জায়গাজনিত প্রবলেম আছে, কারণ এখানে সবাই বড় বড়। সো বড় বড় হওয়ার কারণে যেটা হবে, বড় বড় হওয়ার কারণে তোমার হচ্ছে ভাই এখানে 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এই পটাশিয়াম প্লাসটা এসে সরাসরি এখানে বসতে পারবে না, একটু হ্যাঁ বসতে পারবে কিন্তু একটু কষ্ট হবে। কারণ এখানে দেখো তো, কারণ এখানে তোমার হচ্ছে জায়গাজনিত একটু প্রবলেম আছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই নাইট্রোজেনে কিন্তু প্রচন্ড কিন্তু তোমার কি বলতো ভাই ইলেকট্রন ঘনত্ব এসে জমা হয়েছে। ফলে পটাশিয়াম যদি একটু ফাঁক ফোকর পায় তাহলে কিন্তু মানে একদম স্পিডে এসে বসে যাবে। কারণ কেন দেখো, 3 দিক থেকে কিন্তু তোমার ইলেকট্রন আসতেছে, তো এখানে কিন্তু প্রচুর ইলেকট্রন জমা হয়েছে, কিন্তু পটাশিয়ামটা জাস্ট জায়গার জন্য বুঝতে পারতেছে না। একটু যদি কোনো কারণে যদি জায়গা পায়, ঠাস করে এসে এখানে বসে যাবে, মানে খুব দ্রুত এসে এখানে বসে যাবে। ওকে, সো এখানে যদি আমি তাহলে সামারি করি যে কে কার থেকে বেশি সক্রিয়, তাহলে তুমি বুঝতেই পারতেছো সবচেয়ে কম সক্রিয় হচ্ছে অ্যামোনিয়া। তারপর এর থেকে বেশি সক্রিয় হচ্ছে RnH2, এর থেকে বেশি সক্রিয় হচ্ছে আর এন আর আর এটা। ওকে, আমি তোমাকে আরেকটা খটকা ক্লিয়ার করে দিব, আমি জানি তোমাদের মনে হয় একটা খটকা তৈরি হচ্ছে, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে RnH আর এটা, হ্যাঁ, তাহলে যদি সক্রিয়তা ক্রমটা দেখো, সবচেয়ে কম সক্রিয় হচ্ছে অ্যামোনিয়া, এর থেকে বেশি সক্রিয় হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এরপর এর থেকে বেশি সক্রিয় হচ্ছে তোমার 2 ডিগ্রি অ্যামিন, আর এর থেকে বেশি সক্রিয় হচ্ছে তোমার ভাই 3 ডিগ্রি, সরি, এই 1 ডিগ্রি থেকে বেশি সক্রিয় হচ্ছে তোমার ভাই 3 ডিগ্রি অ্যামিন, আর 3 ডিগ্রি থেকেও বেশি সক্রিয় হচ্ছে তোমার ভাই 2 ডিগ্রি অ্যামিন। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে অনেকের, ভাই ভাই কিভাবে 3 ডিগ্রি অ্যামিনটা এই 1 ডিগ্রি অ্যামিন থেকে বেশি সক্রিয়? কারণ 3 ডিগ্রি অ্যামিনে তো ঢুকতেই পারতেছিল না, 1 ডিগ্রি অ্যামিনে তো সহজেই ঢুকতে পারছে, তাহলে 1 ডিগ্রি অ্যামিনের সক্রিয়তা বেশি হওয়ার কথা না? আমার কোশ্চেনটা লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে যে আমরা তো দেখছিলাম যে 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে স্ট্যাটিক বাধা ছিল, অর্থাৎ জায়গাজনিত প্রবলেম ছিল, এই কারণে পটাশিয়ামটা ঢুকতেই পারে নাই। কিন্তু 1 ডিগ্রি অ্যামিনে তো সহজে ঢুকছে, তাহলে তোমার হচ্ছে যে তাহলে ভাই সেই ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যামিনের সক্রিয়তা বেশি হওয়ার কথা না? কিন্তু জিনিসটা লক্ষ্য করে দেখো ভাই, 1 ডিগ্রি অ্যামিন থেকেও 3 ডিগ্রিটা বেশি সক্রিয় হবে কেন, আমি তোমার বুঝাই বলি। 1 ডিগ্রিতে শুধু আর আছে একটা, তাহলে সে সামান্য পরিমাণ দান করতে পারছে, কিন্তু এখানে কিন্তু আর আছে 3টা, তাহলে কিন্তু হিউজ অ্যামাউন্টের, অর্থাৎ অনেক বেশি পরিমাণে দান করবে। সেখানে কিন্তু ঘনত্ব অনেক বেশি থাকবে, সো একটু ফাঁক পাইলেই কিন্তু সাথে সাথে ঢুকে যাবে। কিন্তু এখানে কিন্তু এত ঘনত্ব বেশি না, সো এখানে কিন্তু আস্তে আস্তে আসবে। জিনিসটা বুঝো, এখানে কিন্তু কিভাবে আসবে বলো তো, আস্তে আস্তে আসবে। কিন্তু এখানে কিন্তু কোনো না কোনো কারণে তোমার একটু করে ফাঁক তৈরি হবেই, এবং যেই মুহূর্তে ফাঁক তৈরি হবে তাই খুব দ্রুত চলে আসবে। এই জন্য 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সক্রিয়তা বেশি। তাহলে যদি আমি এখানে লিখে দিই, সবচেয়ে বেশি কম সক্রিয় হচ্ছে আমাদের ভাই অ্যামোনিয়া, তারপর 1 ডিগ্রি অ্যামিন হচ্ছে এর থেকে বেশি সক্রিয়, 3 ডিগ্রি অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন থেকে সক্রিয়, আর 2 ডিগ্রি অ্যামিন সবচেয়ে বেশি সক্রিয়। তাহলে যদি আমি তোমাকে বলি তুমি আমাকে সামারি করে দাও, তাহলে তুমি সামারিটা বলা উচিত এরকম যে ভাই আমরা জানি অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, তাহলে অ্যালকাইল মূলকগুলো কি করে ভাই, ইলেকট্রন দান করবে। সো আমরা জানি নাইট্রোজেনে আগে থেকে মুক্ত ইলেকট্রন আছে, সো অ্যালকাইল মূলক যদি নাইট্রোজেনে যদি ইলেকট্রন দান করে, সেক্ষেত্রে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। এই জন্য অ্যামোনিয়া থেকে 1 ডিগ্রি অ্যামিন বেশি সক্রিয়, 2 ডিগ্রি অ্যামিনে দুইটা হচ্ছে যে আর আছে, মানে দুইটা অ্যালকাইল মূলক আছে, তাহলে দুই জায়গা থেকে ইলেকট্রন আসবে, ফলে এটা 1 ডিগ্রি অ্যামিন থেকেও সক্রিয়। 3 ডিগ্রি অ্যামিন মানে সাধারণভাবে সক্রিয় বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ব্যাপারটা হয় কি যে এখানে যেহেতু বড় বড় 3টা অ্যালকাইল মূলক আছে, তাই এখানে একটু জায়গাজনিত প্রবলেম, অর্থাৎ স্টেরিক বাধা থাকে। এই কারণে তোমার কি হয়, পটাশিয়ামটা সহজে ঢুকতে পারে না। মানে নর্মালি এই জন্য সক্রিয়তাটা 2 ডিগ্রি থেকে কম হয়, কিন্তু 1 ডিগ্রি থেকে কিন্তু ঠিকই বেশি হবে। ঠিক আছে, কারণ দেখো না, কারণ ব্যাপারটা হয় কি 1 ডিগ্রি থেকে বেশি হবে, কারণ এটাই যে 1 ডিগ্রিতে তো মাত্র আর আছে একটা, তাহলে সামান্য ইলেকট্রন দান করতেছে, কিন্তু 3 ডিগ্রিতে কিন্তু 3টা আছে, তাহলে বিশাল ইলেকট্রন দান করতেছে। একটু ফাঁক ফোকর পাইলে কিন্তু জোরে ঢুকবে জিনিসটা, আর 1 ডিগ্রিতে আস্তে আস্তে আসবে। সেই জন্য তোমার বলা হচ্ছে 1 ডিগ্রি থেকেও 3 ডিগ্রিটা বেশি সক্রিয়। তো আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। চলো তাহলে এবার আমি আরেকটা জিনিস দেখাই। তাহলে এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, এখানে দেখো আরেকটা যৌগ আছে যেটাকে আমরা অ্যানোডিন বলি, এটার ক্ষেত্রে কি হবে ভাই, এটা কি বেশি সক্রিয় হবে নাকি কম সক্রিয় হবে? আর একটা যৌগ আছে, এটাকে আমরা কি বলি বলতো, অ্যানিলিন বলি। অ্যানিলিন, অ্যানিলিন কিরকম হয়, তোমার NH2 হয়। আমি যদি তোমাকে কোশ্চেন করি এটা কি বেশি সক্রিয় হবে নাকি এটা কম সক্রিয় হবে, এটা হচ্ছে ভাই সবচেয়ে কম সক্রিয় হবে। কেন, আমি তোমাকে বলি জিনিসটা দেখো, সবচেয়ে কম সক্রিয় কেন হবে। আমরা সবাই রেজোনেন্স নামের একটা জিনিস পড়ে আসছি, এবং আমরা তখন পড়ছিলাম এই অ্যানিলিন ছিল তোমার অর্থপ্যারা নির্দেশক। এই অ্যানিলিনকে তুমি কি বলতে ভাই, এই অ্যানিলিনকে তুমি বলতে কিন্তু ভাই অর্থপ্যারা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশক। তো এই অর্থপ্যারা নির্দেশক তুমি কাদেরকে বলতা, যারা হচ্ছে যে ভাই এরা কি ছিল, বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। এরা ছিল বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। ভাই বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কি জিনিস ছিল দেখো তো, মনে করার চেষ্টা করে দেখো।
যারা বেঞ্জিন বলয়ে ইলেকট্রন দান করতো। খেয়াল করে দেখো, রেজোনেন্সের সময় কি হইতো, এই মুক্ত জলীয় ইলেকট্রনটা কিন্তু তোমার বেঞ্জিন বলয়ে চলে যাইতো। তাহলে রেজোনেন্সের সময় মুক্ত জলীয় ইলেকট্রন কিন্তু তোমার কিন্তু ভাই বেঞ্জিন বলে চলে যেত। তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে না, ফলে এখানে কেন পজিটিভ চার্জ এসে বসবে, তাই না? জিনিসটা বুঝো এখানে। এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু কমতেছে না, কিন্তু এখানে কিন্তু ভাই উল্টা মুক্ত জলীয় ইলেকট্রনকে বেঞ্জিন বলে দান করে দিচ্ছে। তাহলে এখানে নাইট্রোজেনেরটা সবচেয়ে কমে গেছে, তাহলে এখানে সবচেয়ে ইলেকট্রন ঘনত্ব কম। তাহলে ইলেকট্রন ঘনত্ব কম হলে এখানে কিন্তু পজিটিভ চার্জ এসে বসবে না। তাহলে তুমি যদি সক্রিয়তা ক্রমের মেইন সামারি করো, তাহলে তোমার মেইন সামারি হওয়া উচিত এরকম। আমি চলো চলো এটাকে একটু কপি করি এখানে। তাহলে সবচেয়ে কম থাকবে হচ্ছে আমার এটার, সবচেয়ে আমার সক্রিয়তা কম থাকবে হচ্ছে এটার। এটা থেকে বেশি সক্রিয় হবে NH3, এটা থেকে বেশি সক্রিয় হবে তোমার RNH2, এটা থেকেও বেশি সক্রিয় হবে তোমার NH সরি RNR এবং আর এটা থেকেও বেশি সক্রিয় হবে RNHR, অর্থাৎ 2 ডিগ্রি অ্যামিন সবচেয়ে বেশি সক্রিয়। চলো আমি জিনিসটাকে তোমাকে লিখে সহ দিই, তাহলে তোমার আরো মনে থাকবে জিনিসটা, নাহলে তুমি ভুলে যেতে পারো, কারণ পরীক্ষা অনেক সময় লিখিত আকারও আসবে। তাহলে এটা হচ্ছে তোমার সক্রিয়তার ক্রম, হ্যাঁ, অ্যামিনের। ওকে, আচ্ছা আমি তাহলে এটার নামও লিখে দিই, এটা হচ্ছে অ্যানিলিন। তারপর তোমার হচ্ছে এটা হচ্ছে ভাই অ্যামোনিয়া। তারপর তোমার এটা হচ্ছে ভাই 1 ডিগ্রি অ্যামিন। এটা হচ্ছে তোমার ভাই 3 ডিগ্রি অ্যামিন। এটা হচ্ছে তোমার ভাই 2 ডিগ্রি অ্যামিন। তাহলে ভাই তুমি লেখা কি লিখবা দেখো, তুমি আচ্ছা এখানে আরেকটা জিনিস, মুক্ত জলীয় ইলেকট্রন সবার মধ্যেই দেখাই দাও। সবার মধ্যে মুক্ত জলীয় ইলেকট্রন থাকে, আমি নিচে দেখাচ্ছি এটার জন্য। হ্যাঁ, তাহলে চলো আমরা জিনিসটা লিখি। তাহলে আমরা ফার্স্টে লিখবো কি দেখো, আমরা লিখবো যেরকম অ্যানিলিন, ফার্স্ট আমরা অ্যানিলিন নিয়ে আগে লিখি। অ্যানিলিন, অ্যানিলিনে NH2 মূলক হলো, NH2 মূলক হলো একটি অর্থপ্যারা নির্দেশক, একটি অর্থপ্যারা নির্দেশক, অর্থাৎ এরা বেঞ্জিন বলয়ে রেজোনেন্সের সময় ইলেকট্রন দান করে দেয়। রেজোনেন্সের সময় ইলেকট্রন দান করে দেয়। তাই এর সক্রিয়তা সবচেয়ে কম। তাই এর সক্রিয়তা সবচেয়ে কম। তারপর অ্যামোনিয়া তার মুক্ত জলীয় ইলেকট্রনকে কোথাও দান করে না। অ্যামোনিয়া তার মুক্তজোর ইলেকট্রনকে কোথাও, আচ্ছা আমরা তোরা নেক্সট পৃষ্ঠায় যাই তাহলে, কোথাও দান করে না। ফলে এর সক্রিয়তা অ্যানিলিন অপেক্ষা বেশি। এর সক্রিয়তা অ্যানিলিন অপেক্ষা বেশি। তারপরে তুমি কি লিখবা, তুমি লিখবে আবার 1 ডিগ্রি অ্যামিনের কথা। 1 ডিগ্রি অ্যামিনে একটি অ্যালকাইলমূলক নাইট্রোজেনের সাথে যুক্ত থাকে। অ্যালকাইলমূলক নাইট্রোজেনের সাথে যুক্ত থাকে, যা ইলেকট্রন দানের মাধ্যমে, যা ইলেকট্রন দানের মাধ্যমে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্বকে বাড়িয়ে দেয়
ইলেকট্রন ঘনত্বকে বাড়িয়ে দেয়, ফলে এর সক্রিয়তা অ্যামোনিয়া থেকে বেশি। অ্যামোনিয়া থেকে বেশি। তারপর তুমি লিখবা 2 ডিগ্রি অ্যামিনে দুইটি অ্যালকাইল মূলক নাইট্রোজেনের সাথে যুক্ত থেকে ইলেকট্রন দান করে এবং 2 ডিগ্রি অ্যামিনে স্টেরিক বাধা না থাকায় এবং 2 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যামিনে স্টেরিক বাধা মানে কি জায়গাজনিত প্রবলেম, হ্যাঁ, মানে বড় বড় মূলক না থাকায় আর কি, কারণ একটা হাইড্রোজেন মূলক থাকে। স্টেরিক বাধা না থাকায় ইহা সবচেয়ে বেশি সক্রিয়। আচ্ছা, এবার 3 ডিগ্রি অ্যামিনে তিনটি অ্যালকাইল মূলক যুক্ত থেকে নাইট্রোজেনকে ইলেকট্রন দান করলেও স্টেরিক বাধার কারণে এর সক্রিয়তা কিছুটা কমে যায়। ফলে ইহা 2 ডিগ্রি অ্যামিন থেকে কম সক্রিয় কিন্তু 1 ডিগ্রি অ্যামিন অপেক্ষা বেশি সক্রিয়। ওকে, সো এই ফ্লো চার্টটা ভাই মনে রাখবা এবং অনেক লেখালেখি দিছে, এগুলো একটু মনে রাখবা কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি চলো তোমাকে একটা বক্স করে দিই ফ্লো চার্টটা, এটা অবশ্যই মনে রাখবা। কে কার থেকে বেশি সক্রিয় ভাই, প্রচুর কোয়েশ্চেন আসে এখান থেকে। ইভেন কি লেখাটাও লিখে দেওয়ার কারণ হচ্ছে বই একটু আসলে কঠিন করে লিখে দেওয়া এগুলাকে, তো তুমি যেন তোমার কাছে যেন সহজ মনে হয় লেখাগুলা, এই জন্য আসলে লেখাটাও লিখে দেওয়া। আচ্ছা, নিজে দিয়ে করা যাচ্ছে না, আমরা একটা কাজ করি, এটাকে এরকমই রাখি। ওকে, দেন চলো এটাকে একটু উপরে তুলে দিই। হ্যাঁ, এবার করে দিয়ে আসো। ওকে, তো আশা করি ভাই জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। এই তোমার হলো যে অ্যামিনের সক্রিয়তার ক্রম। নেক্সট চলো আমরা এখন দেখবো হচ্ছে অ্যামিনের শ্রেণী বিভাগ। আচ্ছা, সো অ্যামিনকে আসলে বিভিন্ন ভাগে ভাগ করা যায় ভাই। তুমি যদি ফার্স্ট অফ অল যদি দেখতে চাও যে গঠন অনুসারে অ্যামিন আসলে বেসিক্যালি 3 প্রকারের হয়, তাহলে ফার্স্ট অফ অল আমরা যদি দেখতে চাই অ্যামিনের শ্রেণী বিভাগ এবং আমরা দেখতে যাচ্ছি গঠন অনুসারে, তাহলে বেসিক্যালি গঠন অনুসারে অ্যামিন যেটা আছে ভাই, বেসিক্যালি গঠন অনুসারে অ্যামিন 3 প্রকারের হয়। তাহলে আমরা প্রকারভেদটা দেখে আসো, তাহলে আমি তোমাকে একটু বক্স করে দিই এটা এবং আমি তোমাকে দেখাই এখানে গঠন অনুসারে অ্যামিনটা 3 প্রকারে কিভাবে হয়। আচ্ছা, তো ফার্স্ট অফ অল গঠন অনুসারে প্রথম যে প্রকারভেদ সেটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই অ্যালিফেটিক অ্যামিন বা অ্যালকাইল অ্যামিন। এগুলোকে আমরা বলি অ্যালিফেটিক অ্যামিন বা এটার আরেকটা নাম হচ্ছে তোমার ভাই অ্যালকাইল অ্যামিন বা অ্যালকাইল অ্যামিন। তারপর
তোমার 2 নাম্বার যেটা আছে ভাই সেটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন বা যেটাকে আমরা অ্যারাইল অ্যামিনও বলি। আর এটা আছে তোমার হচ্ছে ভাই অ্যারোমেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন বা যেটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই অ্যারাইল অ্যামিন, অ্যারাইল অ্যামিন। ওকে, আচ্ছা। তারপর 3 নাম্বার যেটা আছে সেটাকে আমরা বলি ভাই সাইক্লিক বা চাক্রিক অ্যামিন, সাইক্লিক বা চাক্রিক অ্যামিন। চলো আমি তোমাকে এক্সাম্পল দেখাই, তাহলে তোমার আরো ক্লিয়ার হবে জিনিসগুলা। তাহলে ফার্স্ট অফ অল চলো আমরা দেখি তাহলে অ্যালিফ্যাটিক অ্যামিনের এক্সাম্পল। সো এটা এক্সাম্পলগুলো তো খুব সিম্পল ভাই। ধরো এই যে CH3, তারপরে তোমার CH2, তারপরে তোমার NH2, এটা তোমার হচ্ছে একটা অ্যালিফ্যাটিক অ্যামিন। তারপরে CH3, NH2, এটাও তোমার একটা অ্যালিফ্যাটিক অ্যামিন বা অ্যালকাইল অ্যামিন। আচ্ছা, এরপর অ্যারোমেটিক অ্যামিনের এক্সাম্পল কি হতে পারে ভাই? এই যে ধরো অ্যানালিন যেগুলো আছে, অ্যানালিন আমরা যদি দেখি, অ্যানালিন যেটা আছে, ধরো তুমি একটা বেঞ্জিনের মতো আগে একটা চক্র আঁকো, দেন তুমি এখানে ভাই একটা NH2 দিয়ে দাও, এটা তোমার একটা অ্যারোমেটিক অ্যামিন। হ্যাঁ, আচ্ছা, এরপর আর কি হতে পারে ভাই? চলো দেখি তাহলে। এটাকে কপি করলাম, তারপর জাস্ট কি করবো, এখানে একটা হাইড্রোজেনকে মুছে দিয়ে NH2 না, এটার সাথে একটা CH3 লাগিয়ে দিচ্ছি, মানে নাইট্রোজেনের সাথে একটা CH3 এখানে অ্যাড করে দিচ্ছি। সো এটা একটা অ্যারোমেটিক অ্যামিনের তোমার এক্সাম্পল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন তো বলতে পারো ভাই সাইক্লিক অ্যামিনের একটা এক্সাম্পল দেখান ভাই। আমরা দেখাচ্ছিলাম না পিরিডিন টিরিডিন যেগুলো ছিল, পিরিডিন ছিল, পাইরোল ছিল, ওগুলো সব হচ্ছে তোমার সাইক্লিক বা চাক্রিক অ্যামিন। অর্থাৎ এই চক্রের ভিতরেই তোমার নাইট্রোজেন থাকবে। যেমন দেখো তো এখানে চক্রের ভিতরে কিন্তু কোনো নাইট্রোজেন ছিল না, চক্রের ভিতরে সব কার্বন, রাইট? চক্রের ভিতরে সব কি আছে ভাই? এখানে কার্বন আছে। আর সাইক্লিক অ্যামিন যেটা, এখানে কি হবে দেখো, তোমার কার্বন, 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 নাইট্রোজেন। অর্থাৎ দেখো যৌগগুলো কিরকম, ওই যে আমরা গত লেকচারে পড়ে আসছিলাম না, ইউরিক অ্যাসিড ছিল, ইউরাসিল ছিল, ওগুলো কিন্তু আলটিমেটলি তোমার চাক্রিক বা সাইক্লিক অ্যামিনের মধ্যেই পড়ে। আচ্ছা, তো এখানে কি ছিল ভাই? এখানে তোমার থাকতো এরকম, এখানে তুমি ডাবল বন্ড দিতে একটা, এখানে তুমি একটা ডাবল বন্ড দিতা, আর তুমি নাইট্রোজেনের সাথে এখানে একটা হাইড্রোজেনকে যুক্ত করতা। তো এটা ছিল তোমার হচ্ছে ভাই পাইরোলের সংকেত। মনে আছে আশা করি ভাই সবার? এটা ছিল তোমার হচ্ছে ভাই পাইরোল। আর আরো সংকেত ছিল তোমার পিরিডিন। কি ছিল দেখো? কার্বন, 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 নাইট্রোজেন, কার্বন, কার্বন। তারপর সবার মধ্যে এখানে তুমি ফার্স্টে সবগুলোকে সিঙ্গেল বন্ড দাও, ফার্স্টে সবার মধ্যে সিঙ্গেল বন্ড দাও, তারপর একটা ডাবল বন্ড করে একটা পরপর দিয়ে দাও, একটা ডাবল বন্ড দাও, একটা ডাবল বন্ড দাও, একটা ডাবল বন্ড দাও। দেন সবগুলো কার্বনের সাথে একটা করে কি লাগাই দাও? হাইড্রোজেনকে অ্যাড করে দাও ভাই। তো এটা তোমার কিসের সংকেত ভাই? এটা তোমার হচ্ছে ভাই পিরিডিনের সংকেত ছিল। ওকে, এটা তোমার ছিল হচ্ছে ভাই পিরিডিনের সংকেত। সেগুলো সবগুলো পড়ে আসছো ভাই। সো এইটা তাহলে গেল হচ্ছে তোমার ভাই গঠন অনুসারে তোমার এই অ্যামিন 3 প্রকার। আচ্ছা, অ্যামিনকে আরো প্রকারভেদ করা যায় ভাই, চলো তাহলে আমরা আস্তে আস্তে দেখি। সেটা হচ্ছে ভাই তোমার এই প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে তোমার অ্যামিন হচ্ছে আবার 4 প্রকার। তাহলে আমরা চলো দেখি। প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে অ্যামিন 4 প্রকারের হয়। হ্যাঁ, তাহলে চলো আমি তোমাকে দেখাই দিই এখানে। চলো আমি তাহলে একটু সবুজ একটা বক্স করে দিই এখানে তোমার। আচ্ছা, তাহলে চলো আমরা দেখি এই তোমার প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে কিভাবে 4 প্রকার হয়। ফার্স্টটা দেখি আসো। একটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই 1 ডিগ্রি অ্যামিন। এটার যদি আমরা একটা এক্সাম্পল দেখি, CH3 নাও, NH2 নাও, অর্থাৎ ওই NH3 একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে একটা CH3, অর্থাৎ একটা প্রতিস্থাপক আছে CH3, তাই এটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে ভাই 1 ডিগ্রি অ্যামিন। অথবা এবার দেখো নাইট্রোজেনের সাথে যুক্ত অ্যালকাইল যুক্ত আছে কয়টা? একটা। নাইট্রোজেনের সাথে অ্যালকাইল যুক্ত আছে একটা, তাই এটাকে আমরা বলি 1 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, আচ্ছা। তারপর তুমি যদি 2 ডিগ্রি অ্যামিন দেখো, দেখো 2 ডিগ্রি অ্যামিন মানে নাইট্রোজেনের সাথে তোমার অ্যালকাইল থাকবে 2টা, এখানে একটা হাইড্রোজেনকে দিও। আচ্ছা, এবার আমি একটা কনফিউশন ক্লিয়ার করে দিই। এখানে একটা যৌগ আছে দেখো, CH, CH3, CH3, NH2। দেখো এই যৌগটা কিন্তু তোমার 1 ডিগ্রি অ্যামিন। কেন আমি তোমার বলি? নাইট্রোজেনের সাথে কার্বন আছে কয়টা? একটা।
এটা কিন্তু এই জন্য 1 ডিগ্রি অ্যামিন। কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এই NH2 এর জায়গায় যদি তুমি OH কে চিন্তা করতা, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এখানে এটা কয় ডিগ্রি অ্যালকোহল হয়ে যেত? 2 ডিগ্রি অ্যালকোহল কিন্তু হয়ে যেত। কিন্তু অ্যামিনের বেলায় এই ডিগ্রির হিসাবটা একটু আলাদা। অ্যামিনের বেলায় ডিগ্রি বলতে আসলে বোঝায় নাইট্রোজেনের সাথে কয়টা কার্বন যুক্ত আছে। তাহলে অ্যামিনের বেলায় ডিগ্রি বলতে আসলে কি বোঝায়? অ্যামিন অন্য সবার ক্ষেত্রে কিন্তু আলাদা হিসাব। অন্য সবার ক্ষেত্রে কি বলতো, যে ওই মূলকটা যে কার্বন আছে সেই কার্বনটা আবার কয়টা কার্বনের সাথে অ্যাড আছে সেটা হচ্ছে ডিগ্রির হিসাব। কিন্তু অ্যামিনের জন্য উল্টা হিসাব। অ্যামিনের জন্য আমরা এভাবে হিসাব করি, নাইট্রোজেনের সাথে কয়টা কার্বন আছে, এভাবে হচ্ছে আমরা ডিগ্রির হিসাব করি। হ্যাঁ, খেয়াল রাখবা বিষয়টা একটু। আচ্ছা, তারপর 3 ডিগ্রি অ্যামিন, এটাতে একটু আমি এটাকে একটু আলাদা বক্স করে দিই, কারণ এখানে সবাই ভুল করে এই এক্সাম্পলটাতে। এটা কিন্তু ভাই 1 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, এটা কিন্তু ভুলও 2 ডিগ্রি দাগেও না, কারণ নাইট্রোজেনের সাথে এখানে কার্বন আছে কয়টা? একটা না, একটা কার্বন আছে। ওই কার্বনের সাথে পরে বাসু 2টা কার্বন আছে, সেটা ঠিক আছে, কিন্তু নাইট্রোজেনের সাথে কয়টা কার্বন আছে? একটা কার্বন। সেজন্য এটা 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, এখানে দেখো নাইট্রোজেনের সাথে 2টা কার্বন, তাই এটা 2 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিন তাহলে তুমি বুঝতেই পারতেছো। নাইট্রোজেন থাকবে, সরি ঠিক আরো হয়ে গেছে, আমি এখানে করে দিই। নাইট্রোজেন থাকবে, এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা কার্বন থাকবে, অর্থাৎ এখানে একটা CH3 দাও, এখানে একটা CH3 দাও, উপর একটা তুমি CH3 দিয়ে দাও, তাহলে নাইট্রোজেনের সাথে 3টা কার্বন। তাহলে এটা তোমার হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, আচ্ছা, আর আমরা সবাই কিন্তু জানি নাইট্রোজেনে তোমার মুক্ত জলীয় ইলেকট্রন কয়টা থাকে? দুইটা এক জোড়া মুক্ত জলীয় ইলেকট্রন থাকে। এক জোড়া দেখাই দাও, আমি নিচে দেখাই, আসো এটাতে। নিচে দেখো, উপরে দেখো, কোনো সমস্যা নেই ভাই। আচ্ছা, এবার আর 4 নম্বর প্রকার, আমরা বললাম তো 4 প্রকার। চার নম্বর প্রকারটার নাম কি? 4 নম্বর প্রকারটার নাম হচ্ছে ভাই কোয়া কোয়াটার্নারি অ্যামিন। কোয়াটার্নারি অ্যামিন। তাহলে ভাই 4 নম্বর প্রকারভেদের নাম কি বলতো ভাই? কোয়াটার্নারি অ্যামিন। চলো এটাকে আমরা একটু বর্ণনা করা দরকার, কারণ এটা তোমাদের কাছে হয়তো অনেকে এটা নতুন পড়তেছো। সো একটু দেখা দেওয়া দরকার যে আসলে কোয়াটার্নারি অ্যামিন বলতে আসলে কি বোঝায়। আমি আগে তোমাকে লিখে দিই জিনিসটা, তারপর তুমি বুঝিও জিনিসটা। দেখো, জিনিসটা হচ্ছে এরকম: 3 ডিগ্রি অ্যামিনের মুক্তজোর ইলেকট্রনগুলোকে গ্রহণ করে যদি নতুন কোনো প্রতিস্থাপক যুক্ত হয়, নতুন কোনো প্রতিস্থাপক যুক্ত হয়, তবে তাকে কোয়াটার্নারি অ্যামিন, বা এটাকে কেউ কেউ বা কোয়াটার্নারি লবণও বলে। তাহলে এক্সাম্পলটা যদি আমরা দেখতে চাই কিভাবে কাহিনী, এখানে দেখো, ধরো 3 ডিগ্রি অ্যামিন নিছো তো, CH3 CH3 CH3। তাহলে 3 ডিগ্রি অ্যামিন নেওয়ার পরে এই যে মুক্ত জলীয় ইলেকট্রন যেগুলো দেখতেছো না, এটাকে গ্রহণ করে ধরো এখানে তোমার ক্লোরিন এসে বসছে। তাহলে এখানে জিনিসটা কি হবে তোমার, এটাকে আমরা তাহলে বলবো কোয়াটার্নারি অ্যামিন। সো টার্নারি অ্যামিনটা তোমার জন্য তো ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখার আছে, জানছো। কিন্তু তোমার মনে রাখবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিন। তাহলে আমি যদি আরেকবার রিভাইজ করি যে কোয়াটার্নারি অ্যামিন জিনিসটা কি। কোয়াটার্নারি অ্যামিন জিনিসটা হচ্ছে ভাই, যদি তোমার ওই যে 3 ডিগ্রি অ্যামিনে যে তোমার মুক্ত জলীয় ইলেকট্রনটা থাকবে, সেটাকে যদি রিসিভ করে যদি অন্য একটা যদি প্রতিস্থাপক এসে বসে, তাহলে সেটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে ভাই কোয়াটার্নারি অ্যামিন বলতে পারি। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে ভাই। তাহলে চলো আমরা এরপরে দেখি নেক্সট যে প্রকারভেদ আছে সেটা দেখি। চলো, সেটা হচ্ছে ভাই দাঁড়াও। আচ্ছা, আমরা তাহলে একটা পেজ অ্যাড করি এখানে। তাহলে নেক্সট আমরা দেখবো তোমার হচ্ছে ভাই অ্যামিনো মূলকের সংখ্যা অনুসারে। আমরা লিখবো তাহলে, চলো, অ্যামিনো মূলকের সংখ্যা অনুসারে অ্যামিন 3 প্রকার। তাহলে অ্যামিনো মূলকের সংখ্যা অনুসারে অ্যামিন কয় প্রকারের হয় ভাই? 3 প্রকারের হয়।
তো এটা সোজা, এটা সবাই তোমরা জানো। সেটা হচ্ছে একটা আমরা কি বলতে পারি বলো তো? দেখো একটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে ভাই এই মোনোঅ্যামিন, 2 নাম্বারটাকে আমরা বলতে পারি ডাইঅ্যামিন, 3 নাম্বারটাকে আমরা বলতে পারি পলিঅ্যামিন। তাহলে একটা প্রকারভেদকে আমরা একটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে ভাই মোনোঅ্যামিন, তারপর আরেকটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে ভাই ডাইঅ্যামিন। আর 2 এর বেশি যদি আমার অ্যামিনোমূলক থাকে সেই যৌগটাকে আমরা বলতে পারি তোমার তাহলে ভাই পলিঅ্যামিন। তাহলে যদি আমরা এক্সাম্পল দেখতে চাই, যদি আমরা এক্সাম্পল দেখতে চাই, তাহলে চলো আমরা এক্সাম্পল দেখে আসো ভাই। মোনোঅ্যামিনের এক্সাম্পল কি হবে? CH3 CH2 NH2। ডাইঅ্যামিন 2টা NH2 থাকবে, তাহলে একটা NH2 দাও, একটা CH2 দাও, একটা CH2 দাও, একটা NH2 দাও। আর পলিঅ্যামিন মানে 3টা থাকবে, 4টা থাকবে, 5টা থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। 2 এর বেশি থাকলে সেটাকে আমরা পলিঅ্যামিন বলি। একটা NH2 দাও, একটা CH দাও, এখানে একটা NH2 দাও, এখানে একটা CH2 দাও, এখানে একটা তুমি NH2 দাও। তাহলে 3টা আছে, তাহলে এটাকে আমরা পলিঅ্যামিন বলবো। 4টা থাকলে সেটাও কিন্তু আমরা পলিঅ্যামিন বলতে পারি। যেমন NH2 CH NH2 CH NH2, এখানেও তুমি NH2 দিয়ে দাও। ওকে, তাহলে চলো আমি এটাকে স্ট্রেট লাইন করে দিই এক্সাম্পল গুলোকে। হ্যাঁ, তাহলে এরা কিন্তু তোমার পলিঅ্যামিনের এক্সাম্পল। আশা করি ভাই এখানে বুঝতে পারছো ভাই পলিঅ্যামিনের জিনিসটা কি। অ্যামিন আসলে খুবই গুরুত্বপূর্ণ ভাই। বিশেষ করে আমরা তো প্রথমেই দেখালাম যে অ্যামিনের আসলে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় যে তোমার অ্যামিনের সক্রিয়তার ক্রম। ভাই অবশ্যই মনে রাখবা এটা। তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে আমাদের হচ্ছে স্টার্ট হবে, দেখো আমরা কি আছে নেক্সটে। নেক্সটে হচ্ছে আমাদের ভাই তোমার অ্যামিনের প্রস্তুতি। তো আমরা কি করবো ভাই? অ্যামাইড হতে অ্যামিন প্রস্তুতি করব। সো এই অ্যামাইড হতে তোমার অ্যামিন প্রস্তুতি আসলে বেসিক্যালি অ্যামাইড হতে তুমি প্রাইমারি অ্যামিন তৈরি করতে পারবা। সো অ্যামাইড হতে আমরা প্রাইমারি অ্যামিন তৈরি করি কি বিক্রিয়াকে ইউজ করে তৈরি করি ভাই? হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া ছিল আমাদের, রাইট? তাহলে আমরা কি করবো এখানে দেখো, বেসিক্যালি আমরা অ্যামাইড হতে কোন অ্যামিনটাকে তৈরি করব? প্রাইমারি অ্যামিন। মানে আসলে এখানে অ্যামিন বলতে আসলে বোঝানো হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন প্রস্তুতি। এবং আমরা কোন বিক্রিয়াকে ইউজ করবো ভাই? হফম্যান ডিগ্রেডেশন। এটা তোমরা অনেকবার দেখে আসছো। আমরা ইউজ করবো তোমার হচ্ছে ভাই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, অনেকবার দেখে আসছো এটা। তারপরে চলো আমি আরেকবার দেখে দিই জিনিসটা। হফম্যান ডিগ্রেডেশন কি ছিল ভাই? দেখো তুমি এখানে কি করতে, একটা অ্যামাইডকে নিতা, অর্থাৎ CH3 CO NH2 কে নিতাম। দেন আমরা এখানে হচ্ছে ভাই ব্রোমিনকে রাখতাম। দেন হচ্ছে আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড রাখতাম। রাখার পরে এখানে আমার কি তৈরি হইতো ভাই? ফার্স্ট অফ অল এখানে আমার প্রাইমারি অ্যামিন অর্থাৎ CH3 NH2 তৈরি হইতো। তারপর আমার এখানে সোডিয়াম Br তৈরি হইতো। তারপর আমার এখানে সোডিয়াম কার্বনেট তৈরি হইতো। এবং আমরা এখানে আমাদের এখানে কি তৈরি হইতো দেখো তো ভাই? পানি তৈরি হইতো। সমতা যদি করো, দেখো ব্রোমিন 2টা আছে, তাহলে এখানে 2টা Br দাও, তাহলে সোডিয়াম 4টা হয়ে গেছে, তাহলে তুমি এখানে 4টা দাও, তাহলে 4টা অক্সিজেন। তোমার এখানে দেখো এখানে CO3 আছে তো, তারপর তোমার এখানে H2O, তাহলে দেখো এখানে তোমার কত বসবে? এখানে 2 বসবে। কেন? কারণ দেখো 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন। ওকে, আচ্ছা। তো এখানে 4টা অক্সিজেন, এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা অক্সিজেন। এখানে দেখো তুমি বলতে পারো ভাই তাহলে 4টা অক্সিজেন কোথায় গেছে? খেয়াল করে দেখো, এখানে 2টা অক্সিজেন এখানে বসছে আর 2টা অক্সিজেন এখানে বসছে। কেন? এখানে দেখো CO তো আসছে, এখানে তো CO3 আছে, তাহলে এখানে কিন্তু এক্সট্রা 2টা অক্সিজেন বসছে। তাহলে 2টা অক্সিজেন এখানে, 2টা অক্সিজেন এখানে, তাহলে টোটাল 4টা অক্সিজেন। ওকে, তো এই বিক্রিয়াটাকে আমরা কি বলছিলাম ভাই? এই বিক্রিয়াটাকে আমরা নাম দিয়েছিলাম তোমার হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া ছিল, কারণ এটা কিন্তু অনেকবার আসলে পরীক্ষায় আসছে। সেটাকে ভাই একদম মুখস্থ করে ফেলবা। এটা তোমার হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। ওকে, আচ্ছা। তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সট আছে দেখো আমার কাছে কি ভাই? নেক্সট আছে আমার কাছে হচ্ছে ভাই তোমার অ্যালকাইল হ্যালাইড ও অ্যামোনিয়া হতে তোমার কি দেখো তো ভাই? অ্যামিন প্রস্তুতি। অর্থাৎ তুমি অ্যালকাইল হ্যালাইডকে নিবা আর তুমি অ্যামোনিয়াকে নিবা, সেখান থেকে তুমি অ্যামিন প্রস্তুতি করবা। খুবই সিম্পল ভাই। দেখো তুমি একটা অ্যালকাইল হ্যালাইডকে নাও, সাপোজ আমরা জানি অ্যালকাইল হ্যালাইড মানে RX হয়। সাপোজ আমরা এখানে RX কে নিছি অ্যালকাইল হ্যালাইড, আর এখানে আমরা অ্যামোনিয়া নিচ্ছি NH3। আচ্ছা, NH3 কে আমরা এভাবে লিখতে পারি না চাইলে ভেঙে ভাই? HNH2। দেখো না, অ্যামোনিয়াকে NH3 যেটা, এটাকে আমরা লিখতে পারি HNH2। কেন লিখলাম এভাবে ভাই? দেখো, কারণ তোমার এই এক্সটা এই এইচ এর সাথে যুক্ত হয়ে এখানে কি তৈরি করবে ভাই? HX। আমরা তো এগুলো রুলসটা আগে শিখে আসছি। আর এখানে বাকিটা আর NH2 তৈরি হবে। কারণ দেখো কেন? কারণ এ একটা হাত হারাইছে, এ একটা হাত হারাইছে, যেখানে হারানো হারানো গুলো পরস্পর যুক্ত হবে। সেটাকে তুমি যদি একটা এক্সাম্পলের সাথে দেখতে চাও,
ধরো CH3 CH2 Cl তারপর NH2, তাহলে এখানে তোমার তৈরি হবে HCl এবং এই H মিলে HCl প্লাস এই তোমার এখানে বসবে CH3 CH2 NH2, যেটাকে তুমি অ্যামিন বেসিক্যালি বলো। ওকে, আশা করি বুঝতে পারছো ভাই এটা। তাহলে আশা করতেছি আমি যে এই জিনিসটা বুঝতে পারছো যে অ্যালকাইল হ্যালাইড এবং তুমি হচ্ছে যে ভাই কিভাবে অ্যামোনিয়া হতে তুমি হচ্ছে অ্যামিন প্রস্তুতি করবা। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো আমার আছে কি ভাই, আমার আছে হচ্ছে ভাই তোমার নাইট্রাইল এবং আইসোনাইট্রাইল হতে তুমি কিভাবে অ্যামিন প্রস্তুতি করবা। তাহলে এটা হচ্ছে অ্যামিন প্রস্তুতি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি তোমাকে ট্রিক্স শিখাই দিই। তো ট্রিক্স শেখানোর আগে দেখো তো একটা জিনিস, বেসিক্যালি ভাই নাইট্রাইল বলতে আমরা কি বুঝি, সিএন মূলককে, সায়ানাইড যেটাকে আমরা এক্সট্রা নাম বলি। আর আইসোনাইট্রাইল বলতে আমরা কি বুঝি, এনসি কে, এখানে এটাকে আমরা কার্বিলামিনও বলি। হ্যাঁ রাইট, এটা আমরা আগেই পড়ে আসছি। তাহলে মনে রাখবা নাইট্রাইল মানে হচ্ছে ভাই তোমার সিএন আর আইসোনাইট্রাইল মানে হচ্ছে এনসি। আচ্ছা, তারপর এখন আমরা যদি দেখি এই যে নাইট্রাইল এবং আইসোনাইট্রাইল থেকে তুমি কিভাবে হচ্ছে ভাই তুমি অ্যামিন প্রস্তুতি করবা। মনে রাখবা নাইট্রাইল যদি নাও, এটাকে তুমি যদি ভাই বিজারণ করো, তুমি পাবা হচ্ছে ভাই 1 ডিগ্রি অ্যামিন। তুমি যদি ভাই আইসোনাইট্রাইলকে নাও, সেম যৌগটাকে তুমি যদি ভাই বিজারণ করো, তুমি পাবা হচ্ছে ভাই 2 ডিগ্রি অ্যামিন। তাহলে কাহিনী কি হলো ভাই, তুমি যদি ভাই নাইট্রাইলকে নাও এবং যদি বিজারণ করো তাহলে পাবা 1 ডিগ্রি, আর আইসোনাইট্রাইলকে নিয়ে প্লাস বিজারণ করলে তুমি পাবা 2 ডিগ্রি। হ্যাঁ, এই ফ্লো চার্টটা মনে রাখবো ভাই, বিক্রিয়া মনে রাখার দরকার নাই, বিক্রিয়া আসলে খুবই ইজি। ফ্লো চার্ট আসলে মনে রাখবা, বেসিক্যালি হচ্ছে ভাই এই জৈব যৌগের ফ্লো চার্টগুলো দিয়ে তুমি হচ্ছে কাজ সারতে পারবা। বিক্রিয়া তো ভাই সবাই পারে। তাহলে চলো আমরা তাও দেখি, আসো বিক্রিয়াটা দেখি। তুমি একটা নাইট্রাইল যৌগকে নাও, ধরো CH3 CH2 CN কে নিছো, এর সাথে তুমি বিজারণ করাচ্ছ, অর্থাৎ 4H দিচ্ছ, আর বিজারণ করাচ্ছ লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের উপস্থিতিতে। কি হবে ভাই এখানে দেখো, কি হবে দেখো, এখানে এখানে তুমি 4H দিছো না ভাই, তাহলে 2টা হাইড্রোজেন যাবে নাইট্রোজেনের সাথে, 2টা হাইড্রোজেন যাবে কার্বনের সাথে, ফলে কি তৈরি হবে দেখো, এই CH3 CH2 কোনো চেঞ্জ হয় নাই, এই কার্বনের সাথে আসবে 2টা হাইড্রোজেন, ওই নাইট্রোজেনের সাথে আসবে 2টা হাইড্রোজেন, ফলে এখানে কি তৈরি হয়ে গেল তোমার, এটা 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়ে গেছে। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আর তুমি যদি আইসো নাইট্রাইল নাও, অর্থাৎ CH3 CH2 NC যেটাকে আমরা বলি, আমরা জানি নাইট্রাইল মানে হচ্ছে CN, আইসোনাইট্রাইল মানে হচ্ছে NC। সেম ভাবে তুমি যদি এখানে বিজারণ করো, অর্থাৎ আমি চাইলে এটাকে কপিও করতে পারি, সেম ভাবে তুমি যদি বিজারণ করো, দেখো তোমার এখানে কি আসবে এবার এক্ষেত্রে। তাহলে দেখো কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন বসতে পারে ভাই, 3টা হাইড্রোজেন বসতে পারে, তাহলে 4টা হাইড্রোজেনের মধ্যে 3টা হাইড্রোজেন কার্বনের সাথে যাবে, একটা হাইড্রোজেন যেটা বাকি থাকবে সেটা নাইট্রোজেনের সাথে যাবে। তাহলে এখানে কি থাকবে দেখো, ফার্স্টে CH3 CH2 কোনো চেঞ্জ হয় নাই, একটা হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে যাবে, আর 3টা হাইড্রোজেন কার্বনের সাথে যাবে। এটাকে তুমি কি বলো, 2 ডিগ্রি অ্যামিন বলো, রাইট। কারণ দেখো নাইট্রোজেনটা এদিকে একটা এই কার্বনের সাথে যুক্ত, এদিকে এই কার্বনের সাথে যুক্ত, সেটা হচ্ছে তোমার 2 ডিগ্রি অ্যামিন। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে আছে নাইট্রোযোগের বিজারণ দ্বারা অ্যামিন প্রস্তুতি। সো এটা আসলে খুব সিম্পল, চলো আমরা দেখে আসো কিভাবে তুমি নাইট্রোযোগের বিজারণ দ্বারা অ্যামিন প্রস্তুতি করবে। ভাই নাইট্রোযোগ মানে কি, তোমার এখানে কি থাকবে দেখো তো, R NO2 থাকবে। নাইট্রোযোগ মানে এখানে R NO2 থাকবে, তুমি এখানে বিজারণ করবা। তো বিজারণ যদি করতে যাও তোমার এখানে কি নিতে হবে ভাই, 6 হাইড্রোজেন নিতে হবে। সেক্ষেত্রে তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা নিলে চলবে না, তোমার নেওয়া লাগবে 2টা। কেন? কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা ম্যাক্সিমাম 4টা হাইড্রোজেন সাপ্লাই করতে পারে, তাহলে তোমার তো লাগবে 6টা, তাহলে তুমি 2টা নাও, তাহলে 2টা নিলে ম্যাক্সিমাম 8টা হাইড্রোজেন সাপ্লাই করতে পারবে, লাগতেছে 6টা, তাহলে 6টা এখানে ইউজ করো। আচ্ছা, 6টা যদি নাও তাহলে কি হবে দেখো এখানে কাহিনী, এইখানে 2টা অক্সিজেন আছে না ভাই, 2টা অক্সিজেন 4টা হাইড্রোজেনকে গ্রহণ করে 2 মোল পানি তৈরি করবে। তাহলে 2টা অক্সিজেন 4টা হাইড্রোজেনকে গ্রহণ করে 2 মোল পানি তৈরি করছে, আর হাইড্রোজেন বাকি আছে কয়টা, 2টা। 2টা হাইড্রোজেন এই নাইট্রোজেনের সাথে বসবে, ফলস্বরূপ আর NH2 তুমি এখানে পাচ্ছ, অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন। তাহলে যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে চাও, CH3 CH2 NO2 কে নাও, 6টা হাইড্রোজেনের সাথে রিয়াকশন করাও,
2 মোল লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটকে নাও, বিক্রিয়াটা করাও। তোমার এখানে কি হবে, 2টা অক্সিজেন 4টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল পানি তৈরি করবে। আর এখানে CH3 CH2 নাইট্রোজেন, 2টা হাইড্রোজেন গিয়ে নাইট্রোজেনের এখানে বসবে। মোট 6টা হাইড্রোজেন থেকে 4টা হাইড্রোজেন তো পানি দিয়ে চলে গেছে। তো আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। চলো আমরা নেক্সটে যাই। তো নেক্সটে আছে আমাদের হচ্ছে ভাই অ্যামিনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। ফার্স্ট হচ্ছে ভাই নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। এটারে ভাই 3 স্টার দাও। কারণ কেন, এটাকে আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে ভাই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের পৃথকীকরণ বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়া সম্পাদনের মাধ্যমে তুমি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনকে কি করতে পারবা, আলাদা করতে পারবা। অর্থাৎ সাপোজ ধরো তোমাকে 3টা পাত্র দিছে, তো 3টা পাত্রের মধ্যে সাপোজ ধরো বলছে তোমাকে কোন একটা পাত্রে 1 ডিগ্রি অ্যামিন রাখছে, কোন একটা পাত্রে 2 ডিগ্রি অ্যামিন রাখছে, কোন একটা পাত্রে 3 ডিগ্রি অ্যামিন রাখছে। সো তোমাকে সাপোজ বলা হয়েছে এগুলোকে তুমি শনাক্তকরণ করো। তাহলে তুমি তখন সেই ক্ষেত্রে কি করতে পারবা, এই তোমার হচ্ছে ভাই এই পরীক্ষাটা সম্পাদনের মাধ্যমে, অর্থাৎ তুমি হচ্ছে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটানোর মাধ্যমে তুমি আসলে শিওর হয়ে যেতে পারবা কোন পাত্রে কোন অ্যামিনটা ছিল। চলো তাহলে আমরা বিক্রিয়াটা স্টার্ট করে দিই ভাই। ফার্স্ট অফ অল এই বিক্রিয়াটা স্টার্ট করানোর আগে আমাকে একটু করে আগে বলো যে নাইট্রাস অ্যাসিডের সংকেত তোমরা জানো কিনা। যে নাইট্রাস অ্যাসিডের সংকেত কি হয় ভাই, নাইট্রাস অ্যাসিডের সংকেত কি হয় ভাই, HNO2। সিম্পল, আমরা নাইট্রাস অ্যাসিডের সংকেত সবাই জানি HNO2। তাহলে আমরা সবাই জানি যে নাইট্রাস অ্যাসিড যেটা, এটার সংকেত কিরকম ভাই, HNO2। আচ্ছা, নাইট্রাস অ্যাসিডকে আমরা চাইলে কিন্তু অন্যভাবে লিখতে পারি, কি জানো, ও নো। দেখো না, HNO2 না, তাহলে আমরা লিখতে পারি ও নো, ঠিক আছে, 2টা ও, একটা এন, একটা এইচ। তাহলে HNO2কে আমরা ও নো দিয়েও লিখতে পারি। তাহলে ফার্স্ট অফ অল চলো আমরা তাহলে বিক্রিয়া স্টার্ট করি। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করি, একটা একটা 1 ডিগ্রি অ্যামিনকে নিই। সাপোজ আমরা প্রথমে হচ্ছে ভাই একটা 1 ডিগ্রি অ্যামিনকে নিচ্ছি, অর্থাৎ CH3, সাপোজ আমি সিম্পলিফাই করার জন্য CH3NH2 কে নিচ্ছি। 1 ডিগ্রি অ্যামিন, এটা কি ভাই, এটা তোমার 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, তুমি এর সাথে কার রিয়াকশন করাচ্ছ, ও নো এর রিয়াকশন করাচ্ছ। তাহলে দেখো এখানে বেসিক্যালি কি তৈরি হবে, আমি তোমাকে বুঝাই বলি এখানে কি তৈরি হবে। দেখো, এই নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন আছে ভাই, 2টা হাইড্রোজেন আছে না। একটা হাইড্রোজেন একটা OH এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে। তাহলে একটা হাইড্রোজেন একটা OH এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করছে। তারপর তোমার এখানে দেখো তো, একটা হাইড্রোজেন তো তাহলে একটা OH এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করছে। এই নাইট্রোজেন এবং এই নাইট্রোজেন যুক্ত হয়ে নাইট্রোজেন গ্যাসটা বুদবুদ আকারে উপর উঠে আসবে। নাইট্রোজেন গ্যাস বুদবুদ আকারে উপর উঠে আসবে। এক্ষেত্রে কি হবে, বুদবুদ আকারে উপর উঠে আসবে। আর এরপর দেখো তাহলে কি বাকি আছে, এখানে NH2 ছিল, এই N আর এই N তো যুক্ত হয়ে N2 উৎপন্ন করছে। তাহলে আমি একটু ক্যান্সেল আউট করি, তাহলে এই N এবং এই N যুক্ত হয়ে তোমার এখানে N2 হয়েছে। তাহলে এই OH এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে তোমার পানি উৎপন্ন করছে। তাহলে এখানে একটা হাইড্রোজেন এখনো রয়ে গেছে, আর এখানে এই অক্সিজেনটা রয়ে গেছে। তাহলে আর এখানে CH3টা রয়ে গেছে। তাহলে এখানে বাকি থাকতেছে কি দেখো, তাহলে তোমার এখানে প্লাস CH3 বাকি থাকতেছে। তারপর তোমার এখানে একটা ও বাকি থাকতেছে, একটা এইচ বাকি থাকতেছে। তাহলে এরা মিলে একটা OH হিসেবে এখানে যুক্ত হবে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে দেখো, তাহলে আমি ফার্স্ট থেকে একবার বর্ণনা করি। একটা হাইড্রোজেন একটা OH এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করতেছে। এই নাইট্রোজেন যুক্ত হয়ে তোমার এখানে N2 অর্থাৎ বুদবুদ আকারে উঠে আসবে নাইট্রোজেন গ্যাসটা। আর তোমার এখানে তাহলে দেখো একটা অক্সিজেন বাকি আছে, একটা হাইড্রোজেন বাকি আছে, তারা দুইজন OH গঠন করে এই CH3 সাথে এখানে এসে বসবে। ওকে, তো আশা করি এইভাবে তোমার হচ্ছে ভাই কি তৈরি হবে বলতো, অ্যালকোহল তৈরি হবে। তাহলে অলওয়েজ মনে রাখবা 1 ডিগ্রি অ্যামিনকে যদি আমরা ভাই নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই, অলওয়েজ মনে রাখবা ভাই তোমার কি তৈরি হবে ভাই, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তাহলে আমি আবার তোমাকে টেকনিকটা দেখাই দিই, কারণ এটা অনেকবার তোমার কাজে লাগবে। 1 ডিগ্রি অ্যামিনের সাথে তুমি যদি ভাই নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করাও, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। কিভাবে সিম্পলিফাই মনে রাখবো ভাই, এখানে CH3 একটা, তাহলে অ্যালকোহলও CH3 থাকবে একটা। ওকে, তাহলে যদি তুমি এরকম করতা, সাপোজ ধরো আমি যদি সেম রিয়াকশনটাকে আরেকভাবে লিখতাম, 1 ডিগ্রি অ্যামিনের, ধরো এখানে CH3 CH2 NH2 কে নিলাম, তাহলে এটা কিন্তু একটা 1 ডিগ্রি অ্যামিন। এটার সাথে আমি হচ্ছে যে ভাই এই ও নো অর্থাৎ নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করালাম। তাহলে ফার্স্ট অফ অল এখানে আমার পানি তৈরি হবে, দেন আমার এখানে নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হবে, দেন তোমার এখানে ওইখানে 2টা কার্বন, আর এখানে CH3 CH2 OH তৈরি করবো। ওকে, তাহলে এটা হচ্ছে ভাই 1 ডিগ্রি অ্যামিনের কাজ করবা। তাহলে 1 ডিগ্রি অ্যামিনকে তুমি কিভাবে শনাক্ত করবা, বেসিক্যালি তুমি দেখবে 1 ডিগ্রি অ্যামিন যদি নাইট্রাস অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করাও, দেখবে এখানে এখানে তোমার হচ্ছে ভাই বেসিক্যালি বুদবুদ তৈরি হবে। এখানে তোমার কি তৈরি হবে ভাই, এখানে তোমার হচ্ছে ভাই বুদবুদ তৈরি হবে। এই বুদবুদ উঠে আসলে তুমি আসলে কি শিওর হয়ে যাবা এখানে তোমার 1 ডিগ্রি অ্যামিন ছিল। আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে যদি এবার আমরা 2 ডিগ্রি অ্যামিনের বেলা যদি চিন্তা করি, তাহলে দেখি কি হবে এখানে। ধরো CH3, আচ্ছা 2 ডিগ্রি অ্যামিন কি হয় দেখো তো, 2 ডিগ্রি অ্যামিন গুলোকে আমরা এভাবে লিখি না,
যে সিম্পলিফাই যদি আমরা একটা কার্বন চিন্তা করি, 2 ডিগ্রি অ্যামিন মানে কি, এই নাইট্রোজেনের সাথে 2টা কার্বন অ্যাড থাকবে, তাহলে 2 ডিগ্রি অ্যামিনকে আমরা লিখতে পারি CH3NH কারণ এই নাইট্রোজেনের সাথে 2টা কার্বন অ্যাড আছে। আচ্ছা দেখো তো এই যে স্ট্রাকচারটা আমি তোমাকে বোঝানোর জন্য এই যে স্ট্রাকচারটা কিন্তু আমরা অন্যভাবে লিখতে পারি, বা দিয়ে। কিভাবে লিখতে পারি দেখো, CH3 2টা NH এর সাথে যুক্ত। লক্ষ্য করে দেখো, আমি জাস্ট সিম্পলিফাই করার জন্য কি করছি, এখানে CH3 না NH এর সাথে যুক্ত না, তাহলে এই NH এর সাথে CH3 যুক্ত কয়টা, 2টা, এভাবে লিখছি এটাকে। কোনো সমস্যা আছে ভাই? আশা করি কোনো সমস্যা নাই। আচ্ছা, কেন লিখছি এখনই বুঝতে পারবা। তাহলে এখানে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করাচ্ছ, তাহলে ওহ নো। আচ্ছা, তাহলে এখানে কাহিনী কি হবে দেখো ভাই, সেম ভাবে এই হাইড্রোজেনটা এই ওএইচটাকে নিয়ে তোমার এখানে কি তৈরি করবে ভাই, তোমার এখানে তৈরি করবে হচ্ছে ভাই পানি। আচ্ছা, তারপর এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ভাই তোমার এই এইচ তো ওএইচ এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে ফেলছে, তাহলে এই অ্যানোটা এসে এই ওএইচ এর জায়গায় বসবে। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই কেন এই ক্ষেত্রে তাহলে নাইট্রোজেনটা বুদবুদ আকারে কেন বের হবে না? কারণ দেখো, যদি নাইট্রোজেন এই ক্ষেত্রে বুদবুদ আকারে বের হইতো তাহলে অক্সিজেনটা এখানে এসে বসতো, এখানে তো সিঙ্গেল হাত আছে, অক্সিজেন কি সিঙ্গেল হাতে বসতে পারে না, তো এখানে তাহলে এই জন্য বুদবুদ আকারে বের হবে না, কারণ অক্সিজেন সিঙ্গেল হাতে বসতে পারে না। তাহলে এক্ষেত্রে কি হবে, এই এইচটা ওএইচ এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করছে, তাহলে এখানে এন আছে, এখানে একটা হাত ফাঁকা হয়েছে, এই ফাঁকা হাতে এসে অ্যানোটা বসবে। তাহলে এখানে কি কি তৈরি হবে দেখো, CH3 2, এখানে N, আর এই ফাঁকা হাতে এসে NO এসে বসছে তোমার এখানে। ওকে, আচ্ছা তাহলে দেখো আমি আরেকবার দেখাই এখানে কি হচ্ছে। তাহলে এখানে দেখো CH3 2NH না, তাহলে এই H OH এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি হবে, আর এই N এর যে এখানে ফাঁকা হাত আছে, এই ফাঁকা হাতে আসে NOটা বসছে। আর এই যে যৌগটা তৈরি হয়েছে না ভাই, এই যৌগটা তোমার হচ্ছে ভাই, দেখো এই যৌগটা একটা স্পেশালিটি আছে, এই যৌগটা হচ্ছে তোমার ভাই হলুদ রঙের তৈলাক্ত পদার্থ হয়। এই যৌগটা কি হয় বলতো ভাই, তোমার হলুদ বর্ণের তৈলাক্ত পদার্থ। তাহলে এই যৌগটা হয় তোমার হচ্ছে ভাই হলুদ বর্ণের তৈলাক্ত পদার্থ। তাহলে এটা হয় তোমার হচ্ছে ভাই হলুদ বর্ণের তৈলাক্ত পদার্থ। ভাই যদিও এর নামটা এত ইম্পর্টেন্ট না, তাও তুমি চাইলে দেখতে পারো, নামটা হচ্ছে নাইট্রাসো অ্যামিন। এই যৌগের নাম কি বলতো ভাই, এই যৌগের নাম হচ্ছে তোমার নাইট্রাসো অ্যামিন। নাম তোমার লাগবে না, জাস্ট তুমি বেসিক্যালি যেটা মনে রাখবে সেটা হচ্ছে ভাই কি বর্ণের পদক্ষেপ তৈরি করছে, সেটা হচ্ছে হলুদ বর্ণের তৈলাক্ত পদার্থ, অর্থাৎ এখানে হলুদ বর্ণের তুমি তৈলাক্ত পদার্থ এখানে তৈরি হবে। হ্যাঁ, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে একটাতে দেখো 1 ডিগ্রি অ্যামিনে তোমার একটা বুদবুদ উঠতেছে, 2 ডিগ্রি অ্যামিনে তুমি দেখবে এখানে হলুদ বর্ণের তৈলাক্ত পদার্থ তৈরি হচ্ছে, মানে তেল তেল ভাসবে জিনিসটা। হ্যাঁ, এটা তোমার হচ্ছে ভাই 2 ডিগ্রি অ্যামিন। তাহলে চলো এবার আমরা দেখি ভাই 3 ডিগ্রি অ্যামিনে তাহলে কাহিনী কি হবে। তাহলে চলো আমরা 3 ডিগ্রি অ্যামিনের একটা কাজ দেখি। 3 ডিগ্রি অ্যামিন দেখো তো, আমরা 3 ডিগ্রি অ্যামিনকে কিভাবে লিখতে পারি ভাই, 3 ডিগ্রি অ্যামিনকে দেখো, 3 ডিগ্রি অ্যামিন মানে কি, নাইট্রোজেন থাকবে, এখানে একটা CH3 দাও, এখানে একটা CH3 দাও, এখানে একটা CH3 দাও, এটাই তোমার 3 ডিগ্রি অ্যামিন। ভাই এটাকে সিম্পলিফাই করে আমি এভাবে লিখতে পারি না, এই নাইট্রোজেনের সাথে CH3 আছে হচ্ছে 3টা। দেখো আমরা সিম্পলিফাই করে কি লিখলাম, এই নাইট্রোজেনের সাথে NH3 আছে আমার এখানে কয়টা বলতো ভাই, 3টা NH3 আমার এখানে আছে। ওকে, এটাকে আমি সিম্পলিফাই করে লিখলাম এভাবে। আচ্ছা, তারপরে এর সাথে আমরা কাকে বিক্রিয়া করাচ্ছি, ওই ওহ নো, অর্থাৎ নাইট্রোজেন অ্যাসিড। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হবে, দেখো ফার্স্ট অফ অল একটা জিনিস দেখো, এখানে যদিও OH আছে, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, যেমন আগের গুলোতে দেখো এখানেও হাইড্রোজেন ছিল, এখানেও হাইড্রোজেন ছিল, ফলে একটা পানি তৈরি হতে পারছে। কিন্তু এখানে কিন্তু এবার কোনো কি নাই বলতো, এখানে কিন্তু এবার কোনো হাইড্রোজেন নাই। তো হাইড্রোজেন না থাকলে এখানে কি তোমার এখানে পানি তৈরি হতে পারবে, ফার্স্ট কোয়েশ্চন, কারণ এখানে তো কোনো হাইড্রোজেন নাই, তাহলে এই ওয়েস্টারে হাইড্রোজেন দিবে কে পানি তৈরি করার জন্য, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোনো পানি তৈরি হতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, দেখো জিনিসটা কি হবে, ফার্স্টে তোমার এই জিনিসটাকে লিখে ফেলো তুমি, অর্থাৎ CH3 কে লেখো, N কে লিখো, এই N এর সাথে এসে তোমার হচ্ছে ভাই এই হাইড্রোজেনটা বসছে, একটা ব্র্যাকেট দিবা, এরপরে এটা কি দিবা ভাই, একটা ব্র্যাকেট দিবা, থার্ড ব্র্যাকেট দিবা। তারপর বাকি আছে কি ভাই, এই N আর 2টা অক্সিজেন অর্থাৎ NO2 বাকি আছে, আর এই NO2টা বাইরে এসে বসবে। তাহলে এখানে একটা জটিল একটা যৌগ তৈরি হবে। হ্যাঁ, তাহলে এখানে কি তৈরি হচ্ছে ভাই, তোমার দেখো এই Hটা N এর সাথে এসে বসছে, আর বাকি NO2টা বাইরে আছে ভাই, সিম্পল হিসাব। আর এটা হচ্ছে ভাই কোনো অদক্ষেপে তৈরি করবে না, তারপরে তোমার হচ্ছে ভাই কোনো হচ্ছে যে ভাই তোমার হলুদ বর্ণের তেলও তৈরি করতেছে না, কোনো বুদবুদও তৈরি করবে না, এটা জাস্ট একটা দ্রবণ আকারে মিশে যাবে। তাহলে এটা কি হবে তোমার বলতো, এটা একটা আলটিমেটলি এটা একটা দ্রবণ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা তোমার কি, এটা একটা দ্রবণীয় লবণ। তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার একটা দ্রবণীয়
লবণ। আচ্ছা, সো তাহলে দেখো, তাহলে তুমি এভাবে আসলে বেসিক্যালি শিওর হয়ে যাচ্ছ যে কোনটা আসলে কোন মানে কত ডিগ্রি অ্যামিন আছে। আচ্ছা, তাহলে এখানে আরেকটা জিনিস আমি দেখাই দিতে চাই, সেটা হচ্ছে এই যৌগটার যদিও নাম ইম্পর্টেন্ট না, তাহলে তুমি নামটাও মনে রাখতে পারো, কিন্তু আমি প্রথমে বলে দিচ্ছি এই যৌগটার নাম ইম্পর্টেন্ট না। সো মুখস্থ না রাখলেও কোনো সমস্যা নেই, আমার নিজেরই মুখস্থ নাই। সো আমি হচ্ছে যেটা আসলে পড়েই আসছি এটা, সেটার নাম হচ্ছে তোমার ভাই ট্রাইমিথাইল। এর নাম হচ্ছে তোমার ভাই, নাম মুখস্থ রাখা লাগবে না এটা ভাই, ট্রাইমিথাইল। ট্রাইমিথাইল কেন বলতেছে, কারণ 3টা CH3 আছে। তারপর হচ্ছে ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রাইট, নাম হচ্ছে ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রাইট। নাম মুখস্থ রাখার দরকার নেই, এমনি তুমি বের করতে পারবা। আচ্ছা, তাহলে এটা গেল এখানে। হ্যাঁ, তাহলে এখানে একটা জিনিস আমি তোমাকে একটু দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভাই এই যে বিক্রিয়াগুলো দেখতেছো না, প্রত্যেকটা এখানে আপনার প্রভাবক হিসেবে ইউজ করি সোডিয়াম নাইট্রেট, আর হচ্ছে তোমার নাইট্রেট এবং হচ্ছে HCl কে। তাহলে আমরা সবগুলোতে কাকে ইউজ করি ভাই, সোডিয়াম নাইট্রেট আর হচ্ছে HCl কে। তাহলে এই বিক্রিয়া স্পেশালি হচ্ছে এখানে আমরা ইউজ করি সোডিয়াম নাইট্রেট আর হচ্ছে ভাই HCl কে। একটু দেখাইও, জিনিসটা দেখাইতে হবে। সোডিয়াম নাইট্রাইট আর হচ্ছে ভাই HCl কে তুমি এখানে ইউজ করি আমরা। হ্যাঁ, এই জিনিসটা একটু দেখাইতে হবে এখানে আমার। আচ্ছা, তাহলে আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে এরপরে চলো আমরা তাহলে এটাকে আমি একটা আকারে দেখাই, পাত্র শেপ আকারে দেখাই, তাহলে তুমি আরো ক্লিয়ারলি আসলে বুঝতে পারবা। সাপোজ ধরো তোমার এখানে 3টা পাত্র দিছে, ধরো এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এটা একটা পাত্র। এখন 3টা পাত্র দিয়ে তোমাকে বলছে যে এটার মধ্যে কোনটার মধ্যে 1 ডিগ্রি অ্যামিন আছে, কোনটার মধ্যে 2 ডিগ্রি অ্যামিন, কোনটার মধ্যে 3 ডিগ্রি অ্যামিন। তুমি কি করবা, তিনোটাতে নাইট্রাস অ্যাসিড যুক্ত করবা। তিনোটাতে কি করবা ভাই, নাইট্রাস অ্যাসিড যুক্ত করে দিবা। ওকে, তিনোটাতে নাইট্রাস অ্যাসিড যুক্ত করে দিছো। তারপর নাইট্রাস অ্যাসিড যুক্ত করে দেওয়ার পরে সাপোজ একটার মধ্যে তোমার এভাবে করে বুদবুদ আকারে নাইট্রোজেন গ্যাস উঠে আসতেছে, তাহলে বুঝে যাবা এই পাত্রের মধ্যে আছে 1 ডিগ্রি অ্যামিন। একটা মধ্যে ধরো তোমার হলুদ বর্ণের তৈলাক্ত পদার্থ তৈরি হয়েছে, তাহলে বুঝে যাবা এটা হচ্ছে তোমার ভাই 2 ডিগ্রি অ্যামিন। তারপর আরেকটাতে কোনো চেঞ্জই হচ্ছে না, অর্থাৎ নর্মাল দ্রবণ, অর্থাৎ নর্মাল দ্রবণ তৈরি হচ্ছে, মানে কোনো তেমন ওই কালার চেঞ্জ হচ্ছে না বা বুদবুদ তৈরি হচ্ছে না, তাহলে বুঝে যাবা এটা 3 ডিগ্রি অ্যামিন। ওকে, এভাবে তুমি আসলে বেসিক্যালি শনাক্তকরণ করতে পারবা 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন এই বিক্রিয়াটার মাধ্যমে ভাই। খুবই ইম্পর্টেন্ট, এটা সরাসরি কোশ্চেনে আসে। আচ্ছা, তারপরে যদি চলো আমরা দেখি তাহলে অ্যামিনোমূলকের জারণ আছে এরপরে। সো ভাই চলো এটা আমরা দেখার চেষ্টা করি। অ্যামিনোমূলকের জারণটা আসলে সিম্পল, চলো আমরা দেখি আসো। সেখানে কি হবে দেখো তো, ফার্স্টে বেসিক্যালি ভাই সাপোজ ধরো তুমি একটা সরি কলমে কি হলো, হ্যাঁ আসছে। তাহলে দেখো এখানে তুমি একটা অ্যামিনোমূলকের যৌগকে নাও, অর্থাৎ আমি একটা মিথাইল অ্যামিনকে নিচ্ছি, সরি ইথাইল অ্যামিনকে নিচ্ছি আমি এখানে একটা, আমি জারণ করব। তো জারণ করব আমি, তার এখানে কি দিচ্ছি ভাই, ও দিলাম। তারপরে ধরো এখানে তুমি KH2Cr2O7 দিতে পারো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে পারো। আর আমরা জানি জারণের একটা মাধ্যম লাগে, আমরা এখানে H2SO4 দিচ্ছি। আচ্ছা, দিলে কি হবে দেখো, এখানে বেসিক্যালি দিলে কি হবে দেখো, NH2 থেকে এখান থেকে একটা হাইড্রোজেন, CH2 এখান থেকে একটা হাইড্রোজেন, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন বেরোবে, দুইটা হাইড্রোজেন বেরোবে, এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এখানে পানি তৈরি হবে। তারপর তোমার এখানে তাহলে দেখো বাকি থাকতেছে কি, CH3 বাকি থাকতেছে। তারপর এখানে একটা হাইড্রোজেন চলে গেছে, তার একটা হাইড্রোজেন আছে, আর NH2 ছিল একটা হাইড্রোজেন চলে গেছে, NH আছে, ডাবল বন্ড তৈরি হবে একটা। তো এখানে যে যৌগটা তৈরি হয়েছে না, এই যৌগটার নাম হচ্ছে তোমার ভাই অ্যালডিমিন। এই যৌগের নাম কি ভাই, অ্যালডিমিন। একটু মনে রাখবা, হ্যাঁ এই যৌগটা ইম্পর্টেন্ট, এই যৌগটার নাম মনে রাখবা ভাই, এই যৌগটার নাম হচ্ছে তোমার অ্যালডিমিন। আচ্ছা, তারপর এই অ্যালডিমিনে যদি তুমি ভাই জারণে, এই তোমার হচ্ছে বেসিক্যালি অ্যামিনোমূলকের জারণে অ্যালডিমিন তৈরি হয়, একটু মনে রাখবা এটা। হ্যাঁ, তারপর এই বেসিক্যালি এই অ্যালডিমিনকে তুমি যদি ভাই ফার্দার যদি ভাই পানে যুক্ত করো, এই অ্যালডিমিনে যদি তুমি কি যুক্ত করো ভাই, ফার্দার যদি তুমি ভাই পানে যুক্ত করো, অর্থাৎ আমরা এখানে চলো অ্যালডিমিনটাকে নিই, অর্থাৎ CH3CH, তারপরে NH কে নিলাম, এখানে আমরা পানে যুক্ত করতেছি। তাহলে বেসিক্যালি যেটা হবে এখানে দেখো কি হবে, এখানে তাহলে দেখো এখানে কি হবে, এখানে NH আছে না ভাই, সে দুইটা হাইড্রোজেনকে নিয়ে NH3 তৈরি করবে, অর্থাৎ এই NHটা দুইটা হাইড্রোজেনকে নিয়ে NH3 তৈরি করতেছে, আর এই অক্সিজেনটা এসে এই CH এখানে বসবে, অর্থাৎ প্লাস CH3CHO। তাহলে বুঝো এই অ্যালডিমিন যেটা আছে সেটা যখন আমরা পানি যুক্ত করছি, তখন এই NHটা দুইটা হাইড্রোজেনকে নিয়ে NH3 তৈরি করছে,
তাহলে সরাসরি অক্সিজেনটা সেখানে বসছে, ডাবল বন্ডের এখানে বসছে, ফলে CH3 CHO তৈরি হয়েছে। অর্থাৎ তুমি যদি ভাই অ্যালডিমিনের সাথে যদি তুমি পানি যুক্ত করো তাহলে তোমার এখানে অ্যালডিহাইড তৈরি হয়। অ্যালডিমিনের সাথে পানি যুক্ত করলে তোমার এখানে কি তৈরি হয়? অ্যালডিহাইড। ওকে, আশা করি বুঝতে পারছো ভাই এটা। তার মানে নেক্সটে যাই। নেক্সট আসে হচ্ছে আমাদের ভাই খুবই সুপরিচিত একটা বিক্রিয়া, যেটার নাম হচ্ছে ভাই কার্বিলামিন বিক্রিয়া। তো এটা দ্বারা আমরা কি করি ভাই? এটা দ্বারা হচ্ছে আমরা প্রাইমারি অ্যামিনগুলো শনাক্তকরণ করি। 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করতে পারি, তারপরে তোমার হচ্ছে যে ভাই অ্যানিলিনকে শনাক্তকরণ করতে পারি, ইভেন কি আমরা এটাকে ক্লোরোফর্ম শনাক্তকরণও ইউজ করি। কি হইতো ভাই? এখানে দেখো, তুমি যখন এখানে ধরো একটা মিথাইলামিনকে নিছো, দেন তুমি এখানে হচ্ছে ভাই ক্লোরোফর্ম নিতা, তারপরে তুমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, যে কোনো একজনকে নিলেই হবে। কি তৈরি হইতো ভাই? কার্বিলামিন তৈরি হইতো, অর্থাৎ CH3NC তৈরি হইতো। বেসিক্যালি এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর সাথে সাথে দেখো কি তৈরি হতে পারে? এই সোডিয়াম আর Cl যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, আর হচ্ছে তোমার এখানে পানি তৈরি হবে। চাইলে সমতা করতে পারো, কিন্তু সমতা দরকার নাই, তারও তোমার যদি করতে ইচ্ছা করে করতে পারো। দেখো সমতা করাটা ইজি। 3টা ক্লোরিন না, তাহলে এখানে 3টা দাও, তারপর তাহলে এখানে তুমি হচ্ছে 3টা NaCl দিয়ে ফেলছো, তাহলে 3টা এনে 3টা এনে দাও এখানে, তারপরে তোমার এখানে তাহলে 3টা পানি দিয়ে দাও, সমতা হয়ে গেছে। ওকে, সেভাবে করে তুমি চাইলে সমতা করতে পারবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া। আর এই যে যৌগটা তৈরি হিসেবে গেলে অনেকবার বলে আসছে, এই জন্য আসলে তাড়াতাড়ি আগাচ্ছি। এই যে যৌগটা তৈরি হয়েছে, এই যৌগটাকে আমরা বলি হচ্ছে তোমার কার্বিলামিন। আর এটা কি করে ভাই? এটা হচ্ছে ওই পচা মাছের মতো দুর্গন্ধ তৈরি করে। আর এটা হচ্ছে আমার কার্বিলামিন। আর এটা কি করে ভাই? এটা হচ্ছে তোমার পচা মাছের ন্যায় দুর্গন্ধ তৈরি করে। আচ্ছা, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। চলো এরপর হচ্ছে আমার এখানে কিছু কোয়েশ্চেন ব্যাংক আছে। যেমন এখানে ফার্স্ট আমাকে কোয়েশ্চেন করছে যে কার্বিলামিন বিক্রিয়া দ্বারা কিভাবে প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করা যায়, বিক্রিয়া সমীকরণ সহ লিখো। এই যে জাস্ট তুমি এই বিক্রিয়াটা লিখে দিবা এবং বলে দিবা এখানে ওই পচা মাছের তোমার হচ্ছে গন্ধ তৈরি হয়। এইভাবে তুমি হচ্ছে আসলে বেসিক্যালি এটাকে শনাক্তকরণ করতে পারবা। আমি চলো জাস্ট কপি পেস্ট করে দিই, হ্যাঁ, জাস্ট এখানে এরকম। আর যদি তুমি ফিগার দিয়ে বুঝতে চাও, ফিগার দিয়ে বুঝতে পারো। এখানে কি হয়? এখানে সাপোজ ধরো তুমি যদি এখানে মিথাইল অ্যামিনকে নাও অথবা প্রাইমারি অ্যামিনকে যদি নাও, তাহলে সাপোজ ধরো তোমার এখানে প্রাইমারি অ্যামিন আছে, প্রাইমারি অ্যামিন। দেন তুমি যদি এখানে যদি ভাই ক্লোরোফর্ম যুক্ত করো এবং যদি তুমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, দেন তোমার এখান থেকে যদি ভাই পচা মাছের গন্ধ বের হয়, অর্থাৎ পচা মাছের মতো যদি দুর্গন্ধ বের হয়, যদি দুর্গন্ধ বের হয়, তখন তুমি আসলে শিওর হয়ে যাবা তোমার এখানে কি ছিল বলতো? প্রাইমারি অ্যামিন ছিল। ওকে, আচ্ছা, তাহলে চলো নেক্সটে যাই আমরা। নেক্সটে দেখো, ফার্স্টে বলছে কি ভাই? এই নাইট্রাস অ্যাসিডের সাথে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া দেখাও। ভাই এই যে হুবহু এটা, এই যে আমরা আজকে পড়ে আসছি এটা, এই বিক্রিয়া 3টা দেখা দিবা। 1 ডিগ্রির সাথে বিক্রিয়া দেখাবা, 2 ডিগ্রির সাথে বিক্রিয়া দেখাবা, 3 ডিগ্রির সাথে বিক্রিয়াটা এখানে দেখা দিবা, সেম টু সেম। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি না এটা এখানে। আচ্ছা, দেন আরেকটা কোয়েশ্চেন করছে, দেখো অ্যানাডিন থেকে অর্থো প্যারানাইট্রো অ্যানাডিন তৈরির রাসায়নিক সমীকরণ। এটা আমরা ডিটেলসেই একটা ভিডিওতে আলোচনা করে আসছি ভাই। সো আমি আশা করতেছি তুমি ওই ভিডিওটা দেখে আসছো। সো তাহলে এর মাধ্যমে হচ্ছে যে আমাদের আজকের লেকচারটা শেষ হবে ভাই, এবং আমাদের হচ্ছে ভাই অলরেডি অ্যামিনের পর্যায়ে শেষ, অ্যামিনের জিনিসপত্র শেষ। আমরা নেক্সট লেকচারে অ্যানিলিন স্টার্ট করবো। হ্যাঁ, তো আজকে যদি তোমার ভিডিওটা ভালো লাগে ভাই, তাহলে তুমি ভিডিওটা লাইক করতে পারো ভাই, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং অবশ্যই অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারো ভাই। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।